আজকে মূলত আমি আপনাদের যে সেশনটা এখন নিব এটা কোনো ডেমো ক্লাস না। ডেমো ক্লাস আসলে তাকে বলে যেটা হচ্ছে আমরা কোনো একটা লাইভ ক্লাস যখন করি, আপনি যদি সেখানে পার্টিসিপেট করেন, আমি কিভাবে পড়াচ্ছি আমার পড়াটা যদি আপনি দেখেন, দ্যাট ইজ কল্ড ডেমো ক্লাস। বাট টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট হোয়াট উই উইল কভার ইন আওয়ার কোর্স। মানে আমরা আমাদের কোর্সে অ্যাকচুয়ালি কি পড়াবো এবং কি নিয়ে আসলে আলোচনা করব সে সম্পর্কিত একটা বিস্তারিত আলোচনা হবে হচ্ছে আমাদের এই স্টাডি সেশনটাতে। এখন কথা হচ্ছে যে আমরা মূলত আসলে কি নিয়ে আলোচনা করব। আলোচনা করব হচ্ছে পিঠির যাবতীয় বিষয় আদি নিয়ে। এখন পিটি আসলে জিনিসটা কি এর সম্পর্কে অনেকের আইডিয়া থাকে, যাদের পিটি সম্পর্কে একদম জিরো নলেজ। লাইক অনেকেই আমার স্টুডেন্ট যারা আছে পিটি সম্পর্কে আইডিয়া একদমই নাই। তো পিটি মূলত হচ্ছে আইএলস এর একটা সাবস্টিটিউট বলা চলে। মানে আইএলস এর সমতুল্য একটা জিনিস, এবং সেটা খুবই মাস ভাবে পপুলার হচ্ছে যারা আপনারা আপডেট রাখতেছেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে কিন্তু ইন রিসেন্ট কেসেস পিটি কিন্তু অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে ইভেনচুয়ালি। মানে আইএলটিএস এর কিছু মানে কারণে আইএলটিএসটা একটু পিছিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে। তো পিটি কিন্তু অনেক ভালো একটা অপশন ফর ইয়োর স্টাডি অ্যাব্রোড। তো এখানে অ্যাকচুয়ালি কি হয় এবং মানে কি ধরনের কোয়েশ্চেন হয় সেটা নিয়ে আমি মূলত একটু আলোচনা করতেছি, এবং আপনি কেন এই কোর্সটা আমাদের সাথে করবেন। তো এখানে পিটি সম্পর্কে বলার আগে আমি যদি বলি, পিটিতে মূলত সেকশন আছে চারটা: স্পিকিং, রাইটিং, রিডিং, লিসনিং। তো যারা একদমই মানে আমার পিটি সম্পর্কিত তথ্য জেনে না আসেন, তাদেরকে আমি বলি যে প্রত্যেকটা সেকশনে এখানে 90 মার্কস করে থাকে, স্পিকিং এ, রাইটিং এ, রিডিং এ, লিসনিং এ। এবং প্রত্যেকটা আহ, মানে প্রত্যেকটা সেকশনে যে ইন্ডিভিজুয়াল যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো এখন কথা হচ্ছে যে এই আলোচনাগুলো না, মানে আপনি মার্কেটে বা যে কোনো জায়গায় বলেন, সব জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল। মানে টপিক নিয়ে মানে তথ্য কথাবার্তা সবকিছু কিন্তু খুবই অ্যাভেলেবেল একটা জিনিস। বাট হোয়াট উই উইল ডিফারেন্টলি ডু, মানে আমরা আপনাদের এটা নিয়ে কিভাবে আলাদাভাবে করলে আপনাদের জন্য এটা বেটার হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে প্রবলেম সলিউশন। অ্যাকচুয়ালি সবাই সব থেকে বেশি যে জিনিসটার অভাবে ভুগে সেটা হচ্ছে প্রবলেম সলিউশন। কারণ আপনি ধরেন যেমন ইউটিউব বা যে কোনো জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি, অথবা ইউটিউব বলেন অথবা যে কোনো কোর্স অ্যাকচুয়ালি পাওয়াটা, কোর্সের ভিডিও পাওয়াটা কোনো একটা বিষয় না। ক্লাস রেকর্ডিং আমি নিজেও অনেক করি, আর নিজেও কিন্তু আমি সবার জন্য আমার ক্লাস রেকর্ডিং ওপেন। বাট প্রবলেম সলিউশন যে জিনিসটা, সেটা কিন্তু আপনি অ্যাভেলেবেল করতে পারবেন না। And প্রত্যেকটা মানুষের না ন্যাচারাল কিছু প্রবলেম নিয়ে তারা জন্মায়। কারো স্পিকিং এ কিছু দুর্বলতা, কারো মুখে জড়তা, কারো প্রোনাউন্সিয়েশন সমস্যা, কারো হচ্ছে লিসেনিং এ কিছু সমস্যা রয়েছে, কারো হচ্ছে গ্রামাটিক্যাল সমস্যা নিয়ে আমার কাছে আসে। প্রত্যেকের সমস্যা কিন্তু আলাদা। অ্যান্ড প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে যেটা হয়তো সে নিজে বুঝতে পারে না। সেটার আমার দায়িত্ব হচ্ছে তাকে তার জিনিসটা হচ্ছে ফাইন্ড আউট করা। এবং আমি প্রত্যেকটা ক্লাস যে আমাদের হবে, আমাদের ক্লাসের পড়ার হাফ টাইম, আমার যে পুরো ক্লাসের হাফ টাইমের মতো টাইম হচ্ছে আমি জাস্ট প্রবলেম সলিউশন, এবং আমি যে পড়াগুলো আপনাদেরকে দিব সেই পড়াগুলো আদায় করে নেওয়া হচ্ছে আমার কাজ। এছাড়াও আমি যে পড়াগুলো দিব সেগুলোর স্কোর অ্যানালাইসিস করা, সেটাও আমাদের কাজ। And আপনারা তো অলরেডি হয়তো জানেন যে আমাদের কোর্সের সাথে কিন্তু 3 মান্থসের একটা পোর্টাল আমরা কিন্তু দিয়ে দেই আপনাদের সবাইকে, এবং অ্যাক্সেস দিয়ে দেই। সেটা আপনারা তিন তিন মাস যাবত টানা প্র্যাকটিস, আপনারা আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন, এবং সেই আনলিমিটেড প্র্যাকটিসের স্কোর কেমন আসতেছে এবং সেই স্কোর কি আদৌ ঠিক আছে কিনা। অ্যাকচুয়ালি এখানে যে প্র্যাকটিস পোর্টালগুলো আছে, এই প্র্যাকটিস পোর্টালগুলোর কিন্তু স্কোরিং এ অনেক ডিফল্ট, অনেক সমস্যা থাকে। এবং সেই স্কোর অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি যে মার্কসটা পাইছেন সেটা কতটা পাওয়ার কথা, এবং মেইন এক্সামে কি পাবেন সে সম্পর্কিত আলোচনা কিন্তু আমাদের মানে প্রতিটা ক্লাসের শুরুতে থাকে। এবং এর বাইরে যে জিনিসগুলো আসলে হয়তো আপনারা অনেকে জানেন না, সেটা হচ্ছে এক্সামে কিন্তু অনেক সাইকোলজিক্যাল ট্রিক্স অ্যাকচুয়ালি খাটে। আপনি যখন একটা এক্সাম দিতে যাবেন, পিটি কিন্তু অ্যাকচুয়ালি আইএলটিএস এর মতো না। আইএলটিএস এ আপনার এক্সাম যেভাবে একটা মানুষ দেয়, আইএলটিএস অনেকটা হার্ড একটা জিনিস। কারণ পিটি কিন্তু অনেক ইজি। আইএলটিএস এর যে যারা হয়তো পিটি সম্পর্কে ধারণা নাই, আইএলটিএস আপনার নর্মালি 5 থেকে 6 মাস একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাইতে হয়। বাট পিটির ক্ষেত্রে কিন্তু এই টাইমটা লাগে না। আপনার 1 থেকে 1.5 মাস যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে এটা সম্ভব। এর কারণ হচ্ছে, মেইন কারণটা হচ্ছে আইএলটিএস এ আপনাকে একটা ইন্টারভিউ ফেস করতে হয়। একজন আপনার মানে আপনার হচ্ছে একটা ওয়েল স্পিকিং পার্সন আপনার সামনে থাকে এবং আপনাকে কোয়েশ্চেন করতেছে ইংলিশে। সেটা ফেস করার মতো অ্যাবিলিটি নিয়ে আপনাকে সামনে যেতে হয়। এবং লিসেনিং এও কিন্তু আপনার ওই লেভেলের টপ নচ পারফরমেন্স নিয়ে আপনার যেতে হচ্ছে। তো আইএলটিএস এর জন্য একটা টাইম
বড় একটা টাইম লাগে, বাট পিটিতে আপনার স্পিকিং সেক্টর বলেন, রাইটিং সেক্টর বলেন, সবকিছু কিন্তু কম্পিউটার বেসড। এবং স্পিকিং সেক্টরের যে টপিকগুলো আছে আমি হয়তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ল্যাকিংস নিয়ে আমি কিন্তু একটা শর্টকাট একটা আলোচনা আমি করব, যেটা আপনাদেরকে পুরো একটা সম্যক আইডিয়া দিবে বিডি সম্পর্কিত। তো আপনার হচ্ছে পিটিতে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কম্পিউটারের মধ্যে সবকিছু করতে হচ্ছে, এবং কম্পিউটারের করার কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু অনেক কিছু মানে কি বলে লুপ হোলস আছে, যেগুলো আমরা কাজে লাগাই কিন্তু আসলে স্কোরটা খুব বুস্ট আপ করতে পারি, স্কোরটা তুলতে পারি। এবং সেই লুপ হোলস নিয়েই মূলত আসলে আমাদের হচ্ছে জানাটা জরুরি, এবং সে সাথে আমাদের সাইকোলজিক্যাল কিছু বিষয়ও জানা জরুরি। লাইক আপনি আমি সেটা হয়তো মানে আস্তে আস্তে আসি। শুরুতে আসি আমি হচ্ছে পিটি জিনিসটা কি এটা আসলে সবার জানা জরুরি। যেমন পিটিতে আপনাদের যেটা বললাম, স্পিকিং, রাইটিং, রিডিং এন্ড লিসেনিং, চারটা সেকশন আপনার হচ্ছে এখানে থাকে। প্রত্যেকটাতে 90 করে মার্কস থাকে। স্পিকিং এ 90, রাইটিং এ 90, রিডিং এ 90, লিসনিং এ 90। অ্যান্ড প্রত্যেকটার অ্যাভারেজ করে আপনি যে মার্কসটা পাবেন সেটা কিন্তু আপনি আলটিমেটলি আপনাকে দিবে। তো এখানে স্পিকিং এ আপনার রিডিং, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, অ্যান্সার শর্ট কোয়েশ্চেন, সামারাইজ, গ্রুপ ডিসকাশন, রেসপন্ড টু সিচুয়েশন, এই কয়টা হচ্ছে আপনার স্পিকিং সেকশনের টপিক। এখন এখানে আপনার যারা জানেন না তারা হয়তো, আমি এত এলাবোরেট ভাবে না বলে আমি অল্প অল্প করে একটু আসি। লাইক স্পিকিং সেকশনে যে টপিকগুলো আছে, শুরুর টপিকটা কেমন, খুবই ইজি। জাস্ট কি করতে হয়, আপনাকে এরকম একটা রিডিং আপনাকে জাস্ট পড়তে হবে একটু। পড়ার আগে আপনাকে একটা প্রিপারেশন টাইম দিবে, মানে আপনি হালকা পাতলা একটু আহ, মানে প্রিপারেশন নিলেন। কিছু কিছু ওয়ার্ড কঠিন থাকে, সেই ওয়ার্ডগুলো প্রিপারেশন নিয়ে আপনাকে বলতে হয়, যারা জানেন না তাদের জন্য। অ্যান্ড যারা জানেন যে আপনার এখানে কি করতে হয়, পিটি সম্পর্কে যাদের নলেজ আছে, যারা অলরেডি এক্সাম ফেস করছেন, এখানে অ্যাকচুয়ালি আপনারা যে ভুলগুলা করতেছেন, যেমন হচ্ছে আপনাদের ফ্লুয়েন্সি ব্রেক করা, প্রোনাউন্সিয়েশন ইস্যু, আরো নানা ধরনের ইস্যু আছে। যেমন আপনার কোন টোনে বলতে হবে, লাইক ফ্ল্যাট টোনে কথা বলা। এছাড়া আপনার হচ্ছে আপনার যে কথা বলার সময় অনেকের জড়তা কাজ করে, অনেকে ফাম্বল করে, অনেকে বিড়বিড় করে কথা বলে। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল অনেক সমস্যা থাকে। কেউ টেনে কথা বলে, কারো অ্যাকসেন্ট ইস্যু, কেউ আইএলস থেকে আসছে। আইএলস থেকে আসলে যেটা হয় সে সবাই হচ্ছে একটু মানে আমেরিকান অর ইংল্যান্ড, মানে ব্রিটেন আর কি, যে ওদের ব্রিটিশ একটা অ্যাকসেন্ট থেকে যায়। তো এই অ্যাকসেন্টে আসলে স্ট্রেসের একটা সমস্যা, স্পিডের সমস্যা, আরো অনেক ধরনের সমস্যা এখানে আছে রিডিং পড়ার ক্ষেত্রে। তো সেই সমস্যাগুলো নিয়ে সমাধান কিভাবে করতে হবে সে সম্পর্কিত আলোচনা কিন্তু রিড অ্যালাউডে থাকে। যারা অলরেডি পিটি সম্পর্কে জানেন তাদের জন্য বললাম। এরপরে যদি আসি রিপিট সেন্টেন্সে, রিপিট সেন্টেন্সটা হচ্ছে কেমন, রিপিট সেন্টেন্সে হচ্ছে আপনার লাইক এখানে একটা আপনাকে একটা সেন্টেন্স বলবে। আপনাকে ধরেন 4 থেকে 5 সেকেন্ডের একটা সেন্টেন্স, একটা অডিও প্লে হবে আর কি একটা সেন্টেন্স সম্পর্কিত। লাইক এখানে একটা অডিও প্লে হয়েছে 5 সেকেন্ডের, যেখানে হয়তো বলছে কি, এখানে বলছে হচ্ছে দ্য ফ্যাক্টস ইউ হ্যাভ দ্য দ্য ফ্যাক্টস ইউ হ্যাভ গার্ডেন উইথ সাচ ইনফাইনাইট ট্রাবল ইনভ্যারিয়েবলি ফেল ইউ অ্যাট এ পিঞ্চ। এখানে আপনার পুরা এত বড় একটা লাইন আপনাকে বলছে, ঠিক আছে। এখন এই যে বড় একটা লাইন আপনাকে বললো, এই লাইনটা কিন্তু আপনার শুনে সাথে সাথে আপনাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আসলে আপনি বুঝতেছেন যে দেখেই হুট করে দেখে পড়তে গেলেও কিন্তু এটা অনেকটা সমস্যা। তাহলে আমি শুনে কিভাবে বলবো, মানে আপনাকে জাস্ট 5 সেকেন্ডে শুনতে হবে আর সাথে সাথে বলতে হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই টাফ। হ্যাঁ, আপনি যদি রিডিং পড়তে যান, রিডিং পড়তে যেও কিন্তু এখানে আটকাবেন। দ্য ফ্যাক্টস ইউ হ্যাভ গার্ডেন উইথ সাচ ইনফাইনাইট ট্রাভেল ইনভ্যারিয়েবলি ফেইল ইউ অ্যাট এ পেঞ্চ। এখানে আপনার কিন্তু পড়তে, রিডিং পড়তে গিয়েও কিন্তু ফার্স্ট টাইমে আপনি আটকাবেন যদি প্রিপারেশন না থাকে। তাহলে আপনি এত বড় লাইনটা কিভাবে বলবেন? যারা জানেন তারা তো জানেন, তাদের নিয়েও আমার কথা আছে। যারা জানেন এটা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা এখানে আছে। যারা জানেন না, এটা যদি আপনি অনলি প্রথম 5 থেকে 6টা ওয়ার্ড আপনি যদি বলেন, সেক্ষেত্রে আপনার 85+ মার্কস থাকবে, যদি আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক থাকে। লাইক দ্য ফ্যাক্টস ইউ হ্যাভ গার্ডেন্ড। তো এখানে আপনার, আচ্ছা এটা গার্ডেন না, এটা হচ্ছে গার্নার্ড, এটা অন্য একটা শব্দ। তো আপনি দ্য ফ্যাক্টস ইউ হ্যাভ গার্নার্ড উইথ সাচ ইনফাইনাইট, এখানে পুরোটা বলার দরকার নাই, জাস্ট দ্য ফ্যাক্টস ইউ হ্যাভ গার্নার্ড উইথ, এইটুক যদি আপনি বলেন, এইটুক বললেই কিন্তু আপনার 85 মার্কস থাকবে। তো এগুলা হচ্ছে বিষয় যে আপনার খুব ইজি কিছু ট্রিক্স আছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। এবং আপনারা যারা জানেন তাদের কিছু অ্যাডভান্স কিছু কথা বলে দেয়, যে রিপিট সেন্টেন্স হয়তো আপনারা অনেকেই জানেন যে কিভাবে করতে হয়। যেমন শর্টকাট টেকনিক, এটা 5 থেকে 6টা ওয়ার্ড বললেই আপনার মার্কস চলে আসে, প্রথম 5 থেকে 6টা ওয়ার্ড, পুরোটা বলতে হয় না।
তো এটা যারা জানেন তারা অনেকেই একটা ভুল করেন যে রিপিট সেন্টেন্স যখন করেন তখন এখানে ডিফিকাল্টি হার্ড দিয়ে করতে যান মেইন এক্সামে। তো আপনাদের জন্য একটা কিছু শর্টকাট টেকনিক আমি বলি, আপনারা কখনো এটা হার্ড দিয়ে প্র্যাকটিস করবেন না। হার্ড দিয়ে যেমন এখন যেটা বের করছিলাম এটা হার্ড ছিল, যেখানে প্রায় 14, 15, 16টার মতো ওয়ার্ড ছিল। তো এই যে হার্ড একটা আপনি করলেন, এটা এটা করলে কি হয় আপনার কিন্তু পিটিইতে মনে রাখবেন সাইকোলজির অনেক বড় একটা গেম এখানে চলে। পিটিইতে আপনি সাইকোলজিটা আপনি যদি কুল না থাকে, আপনি কম্পিউটার বেসড, সবকিছু হচ্ছে ইনস্ট্যান্টলি। আপনি আইএলসে কিন্তু ভাবার সময় পান, আপনার আইএলসে কিন্তু কথা বলার সময় থাকে, ভেবে বলার সুযোগ থাকে। কিন্তু আপনারা যারা পিটিই সম্পর্কে ধারণা রাখেন তারা কিন্তু জানেন যে এখানে ভাবার কোনো সময় নাই, আপনাকে ইনস্ট্যান্টলি আনসার সবকিছু করতে হয়। মানে ভাবতে গেলে যে সমস্যাটা হয়, আপনি যখন ভেবে বলতে যাবেন তখন কিন্তু একটা ফ্লুয়েন্সি ব্রেক হবে। তবে ভেবে বলাটাই কিন্তু সব থেকে উৎকৃষ্ট মানের বলা, যেটা অ্যাকচুয়ালি আমি বুঝতেছি আপনি বুঝতেছেন, বাট আই ডোন্ট নো হোয়াই পিটি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, পিটির এটা বোঝা উচিত ছিল যে আসলে ভেবে বললেই মানুষ কিন্তু অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি যে ল্যাঙ্গুয়েজটা সেটা বলতে পারে। বাট ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্লুয়েন্সি ব্রেকিং ইজ দ্য বিগেস্ট ইস্যু। মানে ফ্লুয়েন্সি ব্রেক করা যাবে না, থেমে কথা বলা যাবে না, একটানা কথা বলতে হবে। অ্যান্ড আপনার যে মডিউলগুলা এখানে আছে, যে টপিকগুলো আছে, রিড অ্যালাউড, এরপর রিপিট সেন্টেন্স, স্পিকিং সেকশনে যে টপিকগুলো আছে, প্রত্যেকটা কিন্তু আপনাকে এক ফোঁটা সময় দিবে না। মানে আপনি হাঁপায়ে যাবেন অ্যান্সার করতে করতে, একটার পর একটা আসতেছে। তো এখানে আপনার বুঝতে হবে যে সাইকোলজি যদি আপনার ঠান্ডা না থাকে আপনি সব থেকে বড় ধরা খাবেন। তো এটার জন্য, এই জন্য আমি রিপিট সেন্টেন্সে যারা অ্যাডভান্স লেভেলের আমার কাছ থেকে টিপস চান তার মধ্যে একটা টিপস আমি বলতেছি আমাদের এই সেশনটাতে, সেটা হচ্ছে হার্ড নিয়ে প্র্যাকটিস করবেন না, ইজি মিডিয়াম দিয়ে প্র্যাকটিস করেন। কারণ মেইন এক্সামে আপনার ইজি মিডিয়াম যদি আসে, ধরেন আপনার যদি 10 থেকে 12টা কোয়েশ্চেন এখানে রিপিট সেন্টেন্সে আসে, হার্ড থেকে আসলে 2টা থেকে 3টা আসতে পারে ম্যাক্সিমাম, আর ইজি মিডিয়াম থেকে বাকিগুলো আসতেছে অলমোস্ট 7টা থেকে 8টা। তো সেক্ষেত্রে আপনি যে 7টা থেকে 8টা করতেছেন, আপনি ইজি মিডিয়াম গুলো প্র্যাকটিস করে গেছেন। যদি আপনি জানতেছেন যে হার্ড মাত্র অল্প কয়টা দিবে, কিন্তু আপনি তারপরেও বাসায় হার্ড দিয়ে প্র্যাকটিস করতেছেন, অবভিয়াসলি যখন হার্ড দিয়ে আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার খারাপ হবে। কারণ বড় বড় সেন্টেন্স আপনি মনে রাখতে পারবেন না, এবং আপনার ওই ভয়টা কাজ করবে। যখনই আসবে আপনি ভাববেন যে এটা কি হার্ড দিয়ে করতেছি, আমার মার্কসটা তাহলে তো মানে আপনার মাথায় এটা সেট হয়ে যাবে হার্ড দিয়ে করলে পারবেন না। এবং আরেকটা জিনিস কি, আপনারা যখন এখানে করবেন, অনেকে ভাবে যে পুরাটা নিলে আমি হচ্ছে, অনেক সময় ভাবে যে আমি ইজি হইলে পুরাটা নিব, মিডিয়াম হইলে পুরোটা নেওয়ার চেষ্টা করব, হার্ড হইলে পুরোটা নিব না। আপনার তো মেইন এক্সামে এটা দেখাবে না এটা কি হার্ড আসতেছে নাকি ইজি আসতেছে নাকি হচ্ছে মিডিয়াম আসতেছে। তো আপনি চেষ্টা করবেন এই যে জিনিসটা অ্যাটলিস্ট এখানে দরকার লাগলে এখানে হাত দিয়ে ঢেকে বলবেন, কারণ আপনার টার্গেট থাকা উচিত ইজি আসুক, হার্ড আসুক আর মিডিয়াম আসুক, আসুক আমি 5টা থেকে 6টা করব। এবং হার্ডটা প্র্যাকটিস করার সময় আমি কম করার চেষ্টা করব, কারণ আমার কিন্তু আমার মেইন এক্সামে হার্ড কিন্তু অত বেশি আসতেছে না। আমি হার্ড করে করে নিজের ভয়টা তৈরি করতেছি, এবং আমি ওই ভয়ের কারণে আমি ইজি আর মিডিয়ামটা তখন খারাপ করে ফেলবো। ঠিক আছে, তো হার্ড করে নিজের ভয়টা না বাড়ায় ইজি মিডিয়াম করে নিজের সাহসটা বাড়াবেন। কারণ এইখানে রিফ্লেক্স খুব বেশি দরকার পড়ে, কারণ অল অন এ সাডেন আপনাকে অ্যান্সার করতে হইতেছে রিপিট সেন্টেন্সটা, মানে শুনতেছেন সাথে সাথে বলতে হইতেছে। অনেক ভালো ভালো স্পিকার আমি দেখছি যারা অনেক স্পিকিং এ অনেক ভালো, বাট এইটাতে অ্যান্সার করতে যেয়ে কিন্তু তারা বাজেভাবে খারাপ করে। কারণ এখানে আপনার যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে রিফ্লেক্স, মানে আপনি কত তাড়াতাড়ি রেসপন্স করতে পারতেছেন সেটা। তো কামনেস খুবই ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে, রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে যদি আসি স্পিকিং সেকশনে ডিসক্রাইব ইমেজে, ডিসক্রাইব ইমেজ মানে হচ্ছে একটা ছবি, সেটা দেখে আসলে আপনাকে ডিসক্রাইব করতে হয়। এখন যারা প্রিলিমিনারি এ সম্পর্কে ধারণা নাই তাদের জন্য এটা কিন্তু খুবই টাফ একটা জিনিস। একটা ছবি এখানে দেওয়া হয়েছে, সেটা আমরা কিভাবে ডিসক্রাইব করব, তাই না? এটা যদি বাংলাতে আপনাকে বলতে বলা বলা হয়, আর একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু মিনিমাম 15 সেকেন্ড আপনাকে বলতে হবে। 15 সেকেন্ডের নিচে যদি আপনি বলেন তাহলে কিন্তু মার্ক আসবে না। তো মানে জিরো দিয়ে দিবে আর কি। তো একটা মানুষ কিভাবে অ্যাকচুয়ালি এটা মানে হুম হুম তো একটা মানুষ কিভাবে অ্যাকচুয়ালি এটা 15 সেকেন্ডের মানে বেশি বলতে পারে একটা না, আপনাকে যদি বলা হয় বাংলাই বলেন, আসলে কি সম্ভব? সম্ভব না কিন্তু। এরকম আরো অনেক ধরনের ইমেজ এখানে কিন্তু আসে, লাইক এরকম একটা ইমেজ আসলো, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম একটা ইমেজ আসলো, এই ইমেজটা সম্পর্কে আপনি 15 সেকেন্ড বাংলায় কিভাবে বলবেন? ইংলিশে তো আরো সম্ভব না, অনেক নেটিভ স্পিকারও কিন্তু আসলে এই সম্পর্কে বলতে পারে না। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে স্ট্রাকচার ফলো করি, সেটা হচ্ছে ডিসক্রাইব ইমেজের আমরা যে স্ট্রাকচারগুলো ফলো করি সেটা হচ্ছে এরকম, যে আমার যে ধরনের কোয়েশ্চেন আসছে সেটার জন্য আমি কিছু জিনিস মনে রাখি, মানে কিছু
জিনিস যেটা আমাকে আগে থেকে মনে রাখা। ঠিক আছে, আমি কিন্তু প্রিলিমিনারির জন্য প্রথমে কথা বলতেছি, এরপরে যারা হচ্ছে পিডি সম্পর্কে আইডিয়া রাখেন তাদের জন্য আমি হালকা পাতলা বলবো যে কি নিয়ে আমরা পড়াশোনা করব। লাইক ধরেন যদি গ্রাফ আসে, লাইক একটা গ্রাফ আসলে আমি আগে থেকেই মাথায় রাখবো। প্রথমে আমি বলবো দ্য টপিক, এই টপিকটা কি নিয়ে, দ্য টপিক হচ্ছে দিস টপিক ইজ অ্যাবাউট অ্যানুয়াল হাইট ইনক্রিজ বয়েজ ভার্সেস গার্লস, এটা বলবো। এরপরেই বলবো কি, দেখেন এখানে আমার কিছু জিনিস এখানে আছে যে এর মধ্যে কি কি ইনফরমেশন আছে, যে ইট প্রোভাইডস সাম ইনফরমেশন লাইক সেন্টিমিটার, গার্লস, বয়েজ অ্যান্ড এজেস। আমি চারটা মানে এখানে পয়েন্ট আছে সে সম্পর্কে আমি বললাম। ঠিক আছে, তো এখানে আমি সেই চারটা পয়েন্ট সম্পর্কে বলছি। এরপরে দ্য ভার্টিক্যাল এক্সিস শোস, আমি এখানে বলবো কি যে ভার্টিক্যাল এক্সিসে কি আছে, দ্য ভার্টিক্যাল এক্সিস শোস সেন্টিমিটার্স ফ্রম 0 to 25। এরপরে বলবো হরাইজন্টাল এক্সিসে কি আছে, 0 to 18 হরাইজন্টাল এক্সিসে আছে। এরপরে আমি কি বলতে পারি, এরপরে বলতে পারি দ্য হাইয়েস্ট ভ্যালু ইন দ্য ফিগার ইজ, হাইয়েস্ট ভ্যালু, এখানে হাইয়েস্ট ভ্যালুটা ফিগারে কত, আপনার এখানে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে ফিগারে আপনার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে, কোথায় গেল এটা, হ্যাঁ, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে ফিগারে মোর দ্যান 25, এটা আপনি বললেন। এরপরে আপনি বলবেন এখানে দ্য লোয়েস্ট ভ্যালু ইজ হেয়ার, লাইক, ওকে, হ্যাঁ, দ্য লোয়েস্ট ভ্যালু ইজ লেস দ্যান 0, এটা আপনি বললেন। এরপরে আপনি বলবেন কি, ওভারঅল দ্য গ্রাফ গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট অ্যানুয়াল হাইট ইনক্রিজ বয়েজ ভার্সেস গার্লস। মানে আপনি কিন্তু অলরেডি সেট করে রাখছেন, কি কি সেট করছেন, এখানে ভার্টিক্যাল এক্সিসে কি আছে, হরাইজন্টাল এক্সিসে কি আছে, এখানে আপনার হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কত, লোয়েস্ট ভ্যালু কত। তো আপনি কিন্তু অলরেডি সেট করে রাখছেন যে আসলে আপনি কি বলবেন, আপনার কিন্তু অলরেডি ওইটা সম্পর্কে একটা আইডিয়া আছে। এর বাইরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলে, আমি যে ইনস্ট্রাকশন দিছি এটাই কিন্তু শেষ না, এটা কিন্তু আসলে ইন্ডিপেন্ডেন্ট। মানে আপনি কিন্তু চাইলে এর মধ্যে নিজে থেকে কিছু জিনিস অ্যাড করতে পারেন, যেমন এখানে আপনার একটা কালার আপনি দেখতে পাচ্ছেন, হেয়ার দ্য ব্লু কালার মিন্স দ্য বয়েজ, দ্য ইয়েলো কালার মিন্স দ্য গার্লস। ঠিক আছে, তো এই যে জিনিসটা ইন্ডিপেন্ডেন্সের যে জিনিসটা, এটা আমি এখন বলতেছি প্রিলিমিনারি যারা তারা তো বুঝছেন যে একটা গ্রাফে আপনার যদি অলরেডি কিছু জিনিস ফিক্স থাকে, যে আপনি জাস্ট গ্রাফটা শুরু করবেন কোনো টপিক দিয়ে, এরপরে ভার্টিক্যাল এক্সিস হরাইজন্টাল এক্সিস সম্পর্কে বলবেন, এরপরে আপনার হচ্ছে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বলবেন, এরপরে কনক্লুশন করবেন যে হ্যাঁ ইট মেইনলি ফোকাসেস অন অ্যানুয়াল হাইট ইনক্রিজ। এটা আপনি আপনি হচ্ছে জাস্ট কি, এটা হচ্ছে মানে মনে রাখার জন্য কি কি বলবেন, তাহলে আপনি একটা লাইন থেকে আরেকটা লাইনে শিফট করতে যে বলার সময় আপনার কিন্তু ওই থেমে যাবেন না, ভাবতে হবে না কি বলতেছি, ভাবতে গেলেই মূলত আসলে ব্রেকটা হয়, ওই ফ্লুয়েন্সি ব্রেকটা হয়। কিন্তু যারা হচ্ছে একদম মানে মোটামুটি জানেন এ সম্পর্কে আইডিয়া আছে, তারা তো এটা জানেন যে আসলে ডেসক্রাইব ইমেজ হচ্ছে এমন একটা টপিক, যেই টপিকটা মূলত এই টপিকটা হচ্ছে এখানে 5টা থেকে 6টা কোয়েশ্চেন আসে, আর এটার মার্কস হচ্ছে স্পিকিং সেকশনে সব থেকে বেশি, আফটার রিপিট সেন্টেন্স। কিন্তু রিপিট সেন্টেন্সের মার্কস একটা শেয়ার হয় লিসেনিং এ, তাই বলা যায় ডিসক্রাইব ইমেজের মার্কটা সব থেকে বেশি। তো ডিসক্রাইব ইমেজে 5টা থেকে 6টা কোয়েশ্চেন আসে, কেউ যদি একই টেমপ্লেট দিয়ে এটা বারবার বলতে থাকে তার কিন্তু মার্কস আসবে না, তাকে কিন্তু টেমপ্লেট ধরে তাকে মার্কটা কমাই দিবে, আপনারা যারা টেমপ্লেট সম্পর্কে ধারণা রাখেন। তো তার জন্য আসলে যে ধরনের কোয়েশ্চেন আসছে সেই ধরনের আনসার করাটা জরুরি, আপনারা যারা অ্যাডভান্স লেভেলের আইডিয়া পিডি সম্পর্কে চাচ্ছেন এবং যারা জানেন এ সম্পর্কে, তো ওইটা নিয়েও কিন্তু ডিসকাস হবে। এবং আমার কিন্তু যে স্ট্রাকচারগুলো আছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, এবং দেখে খুব কঠিন মনে হইলেও দেখা যাবে আলটিমেটলি এমন একটা কমন আমি একটা টেকনিক নিয়ে আসব, যেই টেকনিক দিয়ে আপনি দেখা যাবে এই গ্রাফের ক্ষেত্রে আপনার খুব ইজিলি যেমন মনে পড়ে গেছে, পাই চার্টের ক্ষেত্রে কি, পাই চার্টের ক্ষেত্রে আপনার খালি একটা জিনিসই আলাদা। যেমন আপনি এখানে একটু দেওয়া আছে এইভাবে যে আম, এই যে প্রথম 2 লাইন কিন্তু আপনি চাইলে সেমই রাখতে পারেন, যে দ্য গ্রাফ রিপ্রেজেন্টস, আর এখানে আপনি জাস্ট লিখতে পারেন দ্য পাই চার্ট প্রোভাইডস, হ্যাঁ, দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস, এটা আপনি বলতে পারেন। এরপরে আপনি বলতে পারেন ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, এটা কিন্তু এইখানে এই লাইনটাতেও ইউজ করলে কোনো সমস্যা ছিল না। এবং লাস্টের যে লাইনটা ওভারঅল দ্য গ্রাফ গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, এই যে লাইনটা আছে এটা আমি যদি এখানে লিখতেন ওভারঅল দ্য পাই চার্ট গিভস এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট, কোনো সমস্যা ছিল না। 3টা লাইন কিন্তু আপনার সেম রাখলেও কোনো ইস্যুস নাই, মধ্যে জাস্ট এই কয়টা লাইন আপনার চেঞ্জেস রাখতে হবে।
আপনি যদি এভাবে না রাখতে চান, আরেকটা খুব ইজি উপায় আছে, হাইয়েস্ট ভ্যালু স্মলেস্ট পোর্শন। হাইয়েস্ট পোর্শন স্মলেস্ট পোর্শন তো আপনার আগেও ছিল, এই দুইটা আপনার জাস্ট মনে রাখা দরকার। আপনি কালারেরটা রাখতে পারেন, পাই চার্টের ক্ষেত্রে কালারটা ম্যাটার করে। এখানে আপনি জাস্ট হচ্ছে দুইটাকে রাখলেন কালারেরটা, এখানে কিন্তু কালারের কথা বলা হয় নাই, বাট এটা কিন্তু আপনার জন্য একটা ফ্রিডম দেওয়া হয়েছে, যেহেতু এখন ওই টেমপ্লেটটা একটা ইস্যু। আপনি যেন নিজের কাছে যেটা ইজি মনে হয় সেটা আপনি নিজে ঢুকায়ে নিজে মডিফাই করে বলতে পারেন, সেরকম একটা আপনার জন্য একটা ফ্রিডম এখানে রাখা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি খুব বেশি দরকার এখন। যেন আমরা যেটা বলবো সেটা যেন অ্যাকচুয়ালি খুব ইয়া না হয়, মানে আমি যে মানে টেমপ্লেটের মতো না শোনায় বা মুখস্থ করে বলছি এরকম যেন না শোনায়। সেটা একটা ভালো ওয়ে হচ্ছে এটা। তো এই গেল ডিসক্রাইব ইমেজ সম্পর্কিত। রিটেল লেকচারে যদি আসি, রিটেল লেকচারের ক্ষেত্রে আপনাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোনো কিছু শুনে একটা অডিও আপনাকে শুনতে দিবে, এবং এই অডিও শুনে আপনাকে সে সম্পর্কে বলতে হয়। ঠিক আছে, যেটা খুবই টাফ। এবং এটার জন্য কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খুবই ইজি একটা ইয়ে আছে, যেটা ধরেন এখানে আপনার মানে অল্প কিছু লাইন আপনার এই যে ডিসক্রাইব ইমেজ যদি আপনারা দেখে থাকেন, ডিসক্রাইব ইমেজে যেরকম একটা স্ট্রাকচার ছিল কথা বলার জন্য, এখানেও একটা স্ট্রাকচার আছে। আর এখানে কিন্তু দেখতেই পাইতেছেন এটা কিন্তু খুবই ইজি আর ন্যাচারাল। মানে আপনি যদি এভাবে বলেন, এটা কিন্তু ন্যাচারালি বলা হবে। কেউ কেউ অনেকে আছে যারা সেন্টেন্স নিয়ে থাকেন, হ্যাঁ, একটা ফুল সেন্টেন্স নিয়ে থাকেন। তো এটা হচ্ছে আমি যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে তাদের জন্য বলবো, আপনি যদি একটা সেন্টেন্স নিতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো। যাদের প্রফেশন মার্ক দরকার, একটা ফুল সেন্টেন্স নিতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো জায়গায় একটা সেন্টেন্স কিন্তু অ্যাড করে দিতে পারেন। আর যাদের নর্মালি আপনার ধরেন মানে ওই সুপিরিয়র লেভেলের মার্কটা দরকার না, তারা কিন্তু জাস্ট এটুকু বললেই হয়ে যাচ্ছে। এবং এই যে আপনার স্ট্রাকচারটা ফলো করতেছেন এটা বললেই কিন্তু আপনার হয়ে যাবে। এবং এর জন্য আপনি কিন্তু মোটামুটি দেখা যাবে 15 সেকেন্ডের বেশি যেহেতু বলতে হয়, আপনি নিজে থেকে বলতে গেলে এটা পারবেন না অবশ্যই, এই স্ট্রাকচারটা ফলো করে বলতে হবে। তো এরকম আরো অনেক কিছু আছে, লাইক গ্রুপ ডিসকাশনে আমাদের একটা আইডিয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন গ্রুপ ডিসকাশন মানে হচ্ছে এর পরে যে টপিকটা, হ্যাঁ, এরকম সামারাইজ গ্রুপ ডিসকাশন এটার যে টপিক, এখানে কিন্তু আপনাকে একটা ভালো একটা আইডিয়া দেওয়া আছে। এটা দেখে যারা অ্যাডভান্স লেভেলের তারা হয়তো দেখে চিন্তা করতে পারেন এত বড় টেমপ্লেটটা কেন। কারণ গ্রুপ ডিসকাশনে 1 মিনিট, মিনিমাম 1 মিনিট কথা বলতে হয়। সেক্ষেত্রে আপনি যদি 1 মিনিট কথা বলতে চান, আপনাকে কিন্তু একটা বড় টেমপ্লেট আপনার বা বড় একটা স্ট্রাকচার আপনার মুখস্থ রাখা লাগবে। কারণ 1 মিনিট একটানা কথা বলা ইজি বিষয় না। আপনার একটা সেম জিনিস নিয়ে 1 মিনিট কথা বলতে গেলে ভেবে বলার জায়গা থাকে, থেমে যাওয়ার জায়গা থাকে, আর যত বেশি ফ্লুয়েন্সি ব্রেক করবেন আপনার তত বেশি মার্ক কাটা যাবে। এর জন্যই একটা বড় স্ট্রাকচারের দরকার পড়ে। বাট ভয় পাওয়ার কিছু নাই, আপনি হয়তো দেখতেই পাইতেছেন যে এইখানে দেখেন, এইখানে যে লেখাটা ফার্স্ট স্পিকারের জন্য, যারা জানেন স্পিকারের ইস্যুটা, তিনজন কথা বলে। হুম। তো এখানে ফার্স্ট স্পিকার যা বলতেছে সেকেন্ড স্পিকারও তাই বলতেছে, থার্ড স্পিকার আসলে তাই বলতেছে, তিনজনের কিন্তু লেখা সেম। আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে আপনি যদি একজনের লেখা মুখস্থ করেন, তাহলে আলটিমেটলি কিন্তু তিনজনেরটাই হয়ে যাইতেছে। এটা খুবই ইজি আপনাদের সবার জন্য, যারা আসলে মানে মানে মুখস্থ করতে একটু ভয় পান, আপনার জন্য ইজি করে দেওয়া, যেন তিনটা সবার জন্য তিনটা কিন্তু একদম সিমিলার, আপনি কিন্তু ইজিলি জিনিসটা আসলে পারফর্ম করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি একটা কমন কোয়েশ্চেন, কিছু কমন কোয়েশ্চেন পাই। আমি জাস্ট প্রথমে স্পিকিংটা দেখাইলাম, আরো কিছু জিনিস দেখানোর আছে। আমি এত বিস্তারিত দেখালে জিনিসটা অনেক লং হয়ে যাবে। কিন্তু আমি এখন আপনাদের আসি যে ধরে ধরে যে আপনাদের প্রবলেম, যে জিনিসের প্রবলেম সলিউশনের যে বিষয়গুলো আপনাদের স্পিকিং সেকশনে সব থেকে কমন যে প্রবলেম, প্রোনাউন্সিয়েশন। সবার যে প্রবলেমটা থাকে প্রোনাউন্সিয়েশন, এই ইস্যুটা আপনারা কিভাবে দূর করবেন। আপনাদের প্রোনাউন্সিয়েশনের ইস্যুর ক্ষেত্রে আপনারা দেখেন, যারা অলরেডি পিটি সম্পর্কে হালকা পাতলা জানেন, অথবা না জানলে তো আমি জানিয়ে দিলাম মাত্র, যে রিড অ্যালাউড অ্যান্ড রিপিট সেন্টেন্স, এই দুইটার ক্ষেত্রে আপনার হচ্ছে রিড অ্যালাউডের ক্ষেত্রে তো রিডিং পড়তে হয়। আর মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে যদি বলি, 90 মার্কের মধ্যে রিড অ্যালাউডে থাকে মাত্র 8 থেকে 12 মার্ক, খুবই কম। একটা সময় 60 মার্ক ছিল এটাতে, এখন এটার মার্ক কিন্তু খুবই কম, 8 থেকে 12, এবং ড্রাস্টিক্যালি মার্কটা অনেক কমে গেছে। রিপিট সেন্টেন্সের মার্কটা একটা ভালো মার্কস আছে, বাট রিপিট সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ম্যাটার করে, ঠিক আছে, আর ফ্লুয়েন্সিটা ম্যাটার করে, বাট এটার ক্ষেত্রে রিড অ্যালাউডে অনেক কিছু ম্যাটার করে। বলতে গেলে অনেক কিছু মেনটেন করে বলতে হয়, আপনাদের বলছি শুরুতেই। কিন্তু রিপিট সেন্টেন্সে জাস্ট ফ্লুয়েন্সি আর প্রোনাউন্সিয়েশন ঠিক থাকলেই 5টা 6টা ওয়ার্ড বলতে পারলে মার্কস চলে আসে। তো এই দুইটা বাদে আপনি দেখেন বাকি যে কয়টা আছে, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, সামারাইজ গ্রুপ ডিসকাশন, রেসপন্ড টু এ সিচুয়েশন, 4টা টপিক এখানে আছে স্পিকিং সেকশনের। এটা আমি দেখাই নাই, এটা আমি হয়তো আপনাদের ক্লাসে দেখাবো, আলাদা করে দেখানোর মতো খুব ইম্পর্টেন্ট কিছু না। 4টা টপিক আছে। তো যেটা আপনার অলমোস্ট
এই চারটা টপিক মিলায় অলমোস্ট আপনার হচ্ছে অ্যাবাউট, যেহেতু রিপিট সেন্টেন্সের একটা মার্ক লিসেনিং এ চলে যায়, রিপিট সেন্টেন্সের মার্ক লিসেনিং এ চলে গেলে থাকে 17-18 মতো, 17 15 17 15 থেকে 16 থাকে। রিড অ্যালাউডে থাকে হচ্ছে 8 মার্ক, 24। বাকি যে মার্কটা থাকে অ্যাবাউট 65, হ্যাঁ, এই এই পরিমাণ মার্কটা মার্কটা আপনার এটার মধ্যে থাকে। তো 65 মার্কের যে আপনার অ্যান্সার, এই জিনিসটা কিন্তু পুরাটাই স্ট্রাকচার বেসড। মানে দেখেন, আপনাকে এতক্ষণ যা দেখাইছি ডিসক্রাইব ইমেজ, এই যে আপনি যে যে জিনিসটা আপনার মাথায় গেঁথে রাখছেন মুখস্থ টাইপের আছে, একদম মুখস্থ বললে ভুল হবে, আপনি অলমোস্ট মুখস্থ টাইপের করছেন এখানে, তাই না? যে এই জিনিসগুলাই কিন্তু আপনি এক্সামে বলবেন, আপনি জানেন দিস লেকচার ইজ অ্যাবাউট সাম পয়েন্টস লাইক, এখানে কিছু পয়েন্টস আপনি বলবেন আর ইম্পর্টেন্ট হেয়ার, আদার পয়েন্টস সাচ অ্যাজ ফিউ পয়েন্টস আর ইনক্লুডেড। ঠিক আছে, আপনি কিন্তু এই এই লেখাগুলোই আপনি মেইন এক্সামে বলবেন, এই লেখাগুলোই কিন্তু মেইন এক্সামে পড়বেন। একটা দিয়ে আপনার যে ধরনের কোয়েশ্চেন আসুক আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন। তাহলে আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনের ইস্যু দূর হয়ে গেল কিভাবে? যেহেতু এই লেখা আপনি পড়তেছেন, এই লেখা আপনার হাতে আছে, এবং এই লেখাগুলোর প্রোনাউন্সিয়েশন কিন্তু আপনি আগে থেকে প্র্যাকটিস করলেই আপনার প্রোনাউন্সিয়েশনটা ইস্যুটা দূর হয়ে যাবে। কারণ এখানে কয়টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর, স্পেসিফিক্যালি এই ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশনটা জানলে আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশন ইস্যু দূর হয়ে যাচ্ছে, তাই না? এমনিতে যদি আমি বলি যে প্রোনাউন্সিয়েশন ইস্যু একটা বড় একটা ইস্যু, যে এটা আসলে ধরেন 7 থেকে 8 লাখ ওয়ার্ড আছে ইংলিশে, আমি কি বলতে পারি একটা স্টুডেন্টকে আপনি প্রোনাউন্সিয়েশনটা ঠিক করেন? এভাবে তো সম্ভব না। তার ভিজিবল একটা বাস্তব একটা মানে হইলো, উদাহরণ হইলো, বাস্তব একটা সলিউশন হইলো, যারা স্ট্রাকচারের প্রোনাউন্সিয়েশনটা ঠিক করবে তার অলমোস্ট 80% প্রোনাউন্সিয়েশনের সমস্যা দূর হয়ে যাবে। এরপরে আসেন আরেকটা মেজর সমস্যা, যারা পিটি সম্পর্কে জানেন, ফ্লুয়েন্সি ইস্যু। ফ্লুয়েন্সি ইস্যুটা কিভাবে দূর করা সম্ভব সে সম্পর্কে বলি। ফ্লুয়েন্সি ইস্যুর ক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হয়, একটা লাইনের পরে আরেকটা লাইন কি বলবো, তাই না? আপনাদের সাথে যে আমি এখন কথা বলতেছি, একটা লাইনের পরে আরেকটা লাইন আমি কি বলবো অনেক সময় বলতে যাই কিন্তু আটকে যাই। স্বাভাবিক, একটা মানুষ বাংলায় কথা বলতে গেলেও কিন্তু আটকে যায়, একটু ভাবতে গেলে আটকে যায়। তো এই জন্যই যে ভাবার জন্য দরকারই না পড়ে, আপনাদের জন্য এই জন্য এই স্ট্রাকচারগুলো এইভাবে বানানো হয়েছে, যেন আপনি এই জিনিসগুলো যদি হালকা পাতলা মুখস্থ করে যান এবং মাথায় গেঁথে যান যে হ্যাঁ এই লাইনের পরে আমি এই লাইন বলবো, লাইক ডিসক্রাইব ইমেজে যেটা বলছি, যে আগে ভার্টিক্যাল এক্সিস, এরপর হরাইজন্টাল এক্সিস, এরপর হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, কালার থাকলে যে কয়টা কালার আছে কালার গুলো বলবো। তো আপনার মাথায় আছে অলরেডি, আপনি কি কি বলবেন। তো আপনার মাথায় যখন কোনো কিছু অলরেডি সেট থাকে, আপনি কিন্তু, এটা কিন্তু আসলে মুখস্থ করা বলে না, এটাকে আপনি কি কি বলবেন সেটা জানেন, তারপরে আপনি নিজে থেকে বলতেই পারবেন। কারণ এই বলা গেলে কিন্তু খুব কঠিন কিছু না, দ্য ভার্টিক্যাল এক্সিস শোজ, হরাইজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস অর শোজ, একটা বললেই হয়। তারপরে এই যে সাম পয়েন্টস লাইক আর ইম্পর্টেন্ট হেয়ার, আদার পয়েন্টস সাচ অ্যাজ ওয়্যার অলসো ইনক্লুডেড, এই লাইনগুলা কিন্তু আসলে এরকম কঠিন কিছু না। আর এই লাইন যে এইভাবেই বলতে হবে এরকম কোনো কথা নাই। সাম পয়েন্টস আর ইম্পর্টেন্ট হেয়ার লাইক এভাবে বললেন, আদার পয়েন্টস আর অলসো হেয়ার লাইক এভাবে বলতে পারেন এই লাইনটাকে। হ্যাঁ, আপনার নিজের মতো করে আপনি বলবেন, স্বাভাবিক। তো এটা কিন্তু মুখস্থ টাইপের না, বাট ইউ নো হোয়াট টু সে, আপনি জানেন কি বলতে হবে। আপনি মুখস্থ করতেছেন না, বাট ইউ নো হোয়াট টু সে। তো এই যে স্ট্রাকচারটা আপনাকে কিন্তু অলরেডি একটা জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে আপনি মানে আপনার কিন্তু ভেবে বলার একটা কোনো স্কোপ বা ভেবে বলার যে প্রবণতা সেটা কিন্তু দূর হয়ে যাবে। গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে খুব ম্যাটার করে। এটার ক্ষেত্রে কিন্তু এত বড় জিনিস মানে ভেবে বলতে গেলে 1 মিনিট, মিনিমাম 1 মিনিট বলতে হবে, এর নিচে বললে জিরো। হ্যাঁ, তখন আপনি যখন নিচেতে বলতে যাবেন বারে বারে, মানে 1 মিনিটের বেশি নেওয়ার জন্য জোরে, মানে এটা কি করতেছেন, ফোর্স করতেছেন। আপনি পারতেছেন না বলতে, তাও ভেবে বলার চেষ্টা করতেছেন, করে আপনি বললেন, আপনার কিন্তু মার্ক আসতেছে না। কিন্তু যখন আপনি এই জিনিসটা মাথায় রাখবেন এবং আপনি প্র্যাকটিস একটু বেশি করবেন, তখনই কিন্তু আপনার এই ফ্লুয়েন্সি ইস্যুটা, থেমে বলার যে সমস্যাটা, এটা দূর হয়ে যাবে। ফ্লুয়েন্সি ইস্যু, প্রোনাউন্সিয়েশন ইস্যু সম্পর্কে হালকা পাতলা আমি জাস্ট বললাম। এছাড়াও আরো অনেক ধরনের ইস্যু আছে, লাইক টোন, অনেকের হার্শ টোন, ঠিক আছে, কথা বলার সমস্যা, ওদের কিভাবে দূর করতে হবে সমস্যাগুলো। এরপরে হচ্ছে কারো স্পিডের সমস্যা, স্পিড মানে অনেকে তাড়াতাড়ি করে বলে ফেলে, তাড়াতাড়ি বললে আপনার নয়েজ ইস্যু ধরে। আপনি মেইন এক্সামে যখন বলবেন, যদি তাড়াতাড়ি বলেন নয়েজ ইস্যু ধরবেন, আস্তে বললে তো ফ্লুয়েন্সি ইস্যু। ঠিক আছে, আবার ভয়েসের একটা ইস্যু আছে, কেউ ভয়েস ফ্ল্যাকচুয়েট হয়, কেউ অনেক শুরুতে অনেক জোরে বলতেছে, আবার আস্তে কথা বলতেছে, আবার জোরে কথা বলতেছে। এই ইস্যুগুলা কিভাবে দূর করবেন? আবার হচ্ছে আপনাদের আরেকটা যে ইস্যু, মামলিং এর ইস্যু যেটা আছে, অনেকের হচ্ছে বিড়বিড় করে কথা বলে, অনেকের হচ্ছে ফাম্বল হয়, যেমন একটা ওয়ার্ড বলতে যে আটকে গেছে, রিপিটেশন করতেছে ওয়ার্ডের। এরকম অনেক সমস্যা আপনারা নিয়ে আসবেন আমার কাছে, এবং প্রত্যেকটা সমস্যার একটা বাস্তব উদাহরণ আছে। এবং
বাস্তব সলিউশন আছে, এবং সেই সলিউশনগুলো আমাকে কিন্তু দিতে হয় একদম শর্ট পিরিয়ডের মধ্যে। কিভাবে আপনি ইমপ্রুভমেন্ট করবেন সেই সম্পর্কে কথাবার্তা থাকবে। এর বাইরে যে কথাবার্তা স্পিকিং সম্পর্কে বা পুরো এক্সাম সম্পর্কে আমি যদি বলি, সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল যে বিষয়টা আমি শুরুতে বলছিলাম, আগে এর সম্পর্কে কথা বলি নাই তাহলে বোরিং হয়ে যায়। তো সাইকোলজিক্যাল বিষয়, আপনি যখন মেইন এক্সামে যাবেন, মেইন এক্সাম সম্পর্কে সবার ধারণা নাই। মেইন এক্সামটা হয় হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। একটা সেন্টারে দিয়ে যেতে হয়। ঢাকায় তিনটা সেন্টার এখন আপাতত রানিং: উত্তরা, ড্যাফোডিল অ্যান্ড পাই। তিনটা হচ্ছে রানিং চলতেছে। প্রত্যেকটা সেন্টারে আপনি যখন এক্সাম দিতে যাবেন, সেন্টারে কিন্তু কিছু কিছু ইস্যু আপনার থাকে, যে জিনিসগুলো সম্পর্কে আপনার জানার দরকার। যেমন আমি যদি বলি, একটা ইস্যু অনেকেই জানেন না। আপনি যদি এখানে ধরেন রিপিট সেন্টেন্স করতে আসছেন, রিপিট সেন্টেন্স করার ক্ষেত্রে কি হয়, একটা অডিও প্লে হয়। এই অডিও প্লে হওয়ার পরে আপনার শুনে সাথে সাথে বলতে হয়। কখন বলতে হয়? যখন একটা বিপ সাউন্ড আপনি মাইক্রোফোনে শুনতে পান বা হেডসেটে শুনতে পান। হেডসেটে আপনি বিপ সাউন্ড শোনার সাথে সাথে আপনার কথা বলা শুরু করতে হয়। আপনি যদি শুনে 3 সেকেন্ড কথা না বলেন, আপনার মাইক্রোফোনটা অফ হয়ে যাবে। এটা হয়তো অনেকে জানেন না, যারা জানেন তারা তো ভালো। তো আপনি যদি এই জিনিসটা না জানেন, আপনি যদি 3 সেকেন্ড কথা সামহাও আপনি ভেবে বলতে যান, 3 সেকেন্ড পরে বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাইক্রোফোন অফ হয়ে গেল। তখন আপনার কি করতে হয়? হাত তুলতে হয়। অন্য একজন মানে এক্সাম কন্ট্রোলার এসে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কি হয়েছে, তখন আপনার হেডফোন চেঞ্জ করে নিতে হয়। কিন্তু এরই মধ্যে দেখবেন এই যে এই কাজটা করতে করতে আপনার 4-5টা রিপিট সেন্টেন্স কিন্তু চলে গেছে। সরি। তো এই টাইমটা কিন্তু আপনার অনেক ক্রুশিয়াল ছিল। আপনি কিন্তু এই টাইমটা নষ্ট নষ্ট হয়ে গেল আলটিমেটলি। তো তখন দেখা যাবে রিপিট সেন্টেন্স 5-6টা খারাপ, আপনার কিন্তু পুরো এক্সামই খারাপ হয়ে যাবে। 5-6টা খারাপ হওয়া মানে মার্ক চলে যাওয়া। আপনার এখানে একটা মানে বলছি কি, এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। আপনি এখানে খারাপ করছেন মানে এরপরে তো আপনাকে সময় দিবে না আফসোস করার জন্য। এরপরে তো ডিসক্রাইব ইমেজ দিয়ে দিবে, আপনার সাথে সাথে ডিসক্রাইব ইমেজ আসবে। তখন আপনি এটাও খারাপ করবেন, আর একটা দুইটা খারাপ হইলে পরেরগুলো অটোমেটিক খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো জানাটা খুব জরুরি। এটাও জানা জরুরি যে এখানে নয়েজ ইস্যুটা অনেক বেশি স্পিকিং এর, এটা সবাই জানেন। নয়েজ ইস্যু অনেক বেশি, এবং এই নয়েজ ইস্যুটা কিভাবে দূর করব সেটার একটা খুবই মানে টেকনিক্যাল ওয়ে আছে। আমি হয়তো বলেই দিতে পারি। আপনারা যখন মক টেস্ট দিবেন ইউটিউবে হচ্ছে, বা প্র্যাকটিসও করবেন, এটার ক্ষেত্রে হয় যাদের স্পিকার আছে, স্পিকারে কিন্তু ইউটিউবে যদি লেখেন পিটি ব্যাকগ্রাউন্ড নয়েজ লিখে আপনি সাথে স্পিকারটা বাজায় আপনি যদি জাস্ট প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু এই ইস্যুটা কিন্তু যদি 1 মাস প্র্যাকটিস করেন, আপনি দেখবেন নয়েজ আর আপনার কানেই লাগতেছে না। হুম। এটা যারা জানেন না, তারা এই কাজটা আপনি করে দেখতে পারেন, যে আপনি সাথে একটা স্পিকারে নয়েজ মানে ওই জাস্ট সার্চ দিলেই হবে ইউটিউবে পিটি ব্যাকগ্রাউন্ড নয়েজ দিয়ে। তো আপনি এটা বাজায় আপনি স্পিকিংটা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার নয়েজ ইস্যু কিন্তু দূর হয়ে গেছে। তো এই ধরনের আরো কিছু টিপস, লাইক আরেকটা কথা বলি, যেমন যে জিনিসগুলো আসলে এইটা নিয়ে কিন্তু আমি ক্লাসে অবশ্যই আলোচনা করব, কারণ এরকম প্রায় শতকখানি উদাহরণ আছে যেগুলো খুব দরকার এক্সাম হলে এক্সাম এক্সাম দেওয়ার আগে। কারণ আপনি আপনি নর্মালি যে এক্সামগুলো দিচ্ছেন তার সাথে কিন্তু এটার কোনো মানে সিমিলারিটিস নাই। লাইক আপনি এখানে এক্সাম দিচ্ছেন কম্পিউটারে, আপনি বাসায় যে কম্পিউটারগুলো ইউজ করতেছেন সেটার যে কিবোর্ড আর এখানকার কিবোর্ড কিন্তু সেম না। কারণ আপনার কিবোর্ড কিন্তু ফ্লেক্সিবল, আর এখানে একটা কিবোর্ডের এক্সাম দিচ্ছে হচ্ছে প্রতিদিন অনেক মানুষ এক্সাম দিচ্ছে। হুম। তো এটা করতে করতে দেখা যায় যে কারো কিবোর্ড এই নড়বড়ে হয়ে গেছে। কোনো কোনো কিবোর্ড আপনি লিখতে যে এক ওয়ার্ড আর একটা ওয়ার্ডে আপনি মানে একটা 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 কি এর জায়গায় আরেকটা কিতে ক্লিক করে ফেলেন। এখানে ওরা যে আপনাকে এক্সাম দিবেন, নোট টেকিং এর জন্য আপনি জানেন খাতা কলমের খুব প্রয়োজন পড়ে, আপনার জানা যারা পিটি সম্পর্কে ধারণা আছে। কিন্তু ওরা কিন্তু খাতা কলম প্রোভাইড করে না, আপনাকে মার্কার প্রোভাইড করে, অ্যান্ড হচ্ছে আপনাকে এক ধরনের স্লেট টাইপের, অর্থাৎ একটা A4 পেপারকে ল্যামিনেটিং করলে যেরকম জিনিস থাকে ওইটা দেয়, এবং ওইটার মধ্যে আপনাকে লিখতে হয়, এবং মার্কার দিয়ে লিখলে যে সেই লেখাটা কিন্তু আসলে মানে মানে একটু মোটা সাইজের হয়। মার্কারটা কলমের মতোই, বাট নর্মালি আমরা তো কলমে লিখে অভ্যস্ত, মার্কারের লেখাটা কিন্তু পরবর্তীতে ওইরকম বোঝা যায় না। আর আপনারা ভালো করেই জানেন, আপনারা যখন স্পিকিং সেকশনে রিটেল লেকচার, সামারাইজ, গ্রুপ ডিসকাশন এগুলো করতে যাবেন, আপনার কিন্তু নিজের লেখা দেখে পড়তে হবে। আর নিজের লেখাটা ওই শর্টকাট টাইমের মধ্যে আপনি লিখছেন, লেখা খারাপ হয়েছে, আপনি কিন্তু নিজের লেখা বলতে যেয়ে আটকে যাবেন, এবং এটার জন্য কিন্তু আপনার মার্কস কাটা যাবে। এটা যারা জানেন না তাদের আমি বলতেছি। এর বাইরে যেটা আছে ধরেন, ওইখানে যে মার্কারটা দিছে, মার্কারের কিন্তু হচ্ছে খুলে ক্যাপ খুলে রাখলে হচ্ছে এসির মধ্যে কিছু 1 মিনিট থাকলে মার্কারের কালি যায় অফ হয়ে, আপনি লিখতে যায় দেখবেন যে কালি হচ্ছে আর কাজ করতেছে না। এই ধরনের আরো শতখানি উদাহরণ আছে।
প্রত্যেকটা ক্লাসে আমি অল্প অল্প করে এরকম কাহিনী বলবো যে হ্যাঁ এটা এটা করা যাবে না, এবং এটা এগুলা আসলেই মানে আপনার জানাটা আসলে দরকার, যেটা কেউ বলে না, এবং যারা জানেন না তাদের জানাটা দরকার। হয়তো কেউ কেউ জানেন, জানতে পারেন, বাট অনেকেই জানেন না এই সব বিষয়গুলো। এই এই সাইকোলজিক্যাল বিষয় এবং এর বাইরে টেকনিক্যাল বিষয়, যেমন আপনি কি কি প্রবলেম নিয়ে আমার কাছে আসতেছেন। লাইক স্পিকিং নিয়ে বললাম, রাইটিং এ অনেকের প্রবলেম থাকে, লাইক সামারাইজ রিটেন টেক্সট সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি, রাইটিং পার্টের দুইটা টপিক এখানে, সামারাইজ রিটেন টেক্সট অ্যান্ড রাইটিং এসে। রিটেন টেক্সটের ক্ষেত্রে যে সমস্যাটা সবাই নিয়ে আসে সেটা হচ্ছে কিভাবে মার্কস তুলবো। আমরা অনেক স্ট্রাকচার ফলো করছি, যারা অনেকে হচ্ছে এটা সামারাই আগে সবাই এমনি প্রিলিমিনারি স্টুডেন্টদের জন্য বলি, সামারাইজ রিটেন টেক্সট মানে হচ্ছে একটা বড় একটা প্যাসেজকে ছোট করে লেখা, সামারি লেখা, সারাংশ বাংলা যেটাকে বলে। তো যারা অলরেডি এ সম্পর্কে জানেন, অনেকে হচ্ছে এন্ড দিয়ে একটা লাইন এইভাবে নেন, এভাবে নিয়ে কি করেন, এখানে লিখার পরে এটাকে জাস্ট এন্ড দিয়ে, সরি কমা দিয়ে, এন্ড দিয়ে আরেকটা লাইন আপনারা এইভাবে লিখেন, তাই তো? তো এটা করলে অ্যাকচুয়ালি কি মার্কস আসে না, রাইট? আরো অনেকে অনেক টেকনিক ফলো করে, শুধু এভাবে যে ফলো করে এরকম না, কানেক্টর আরো ইউজ করে করে, অথবা কেউ কেউ এটার মধ্যে কি বলে ওই বিভিন্ন ধরনের ইয়ে আছে, টেমপ্লেট টাইপের আছে, ওগুলা ফলো করে। তো অ্যাসাইড অফ অল দ্যাট, আমি কে কি করলো সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, বাট অ্যাকচুয়ালি আপনিও জানেন আমিও জানি ওগুলা আসলে ওই রকম ওই লেভেলে কাজ করে না। বাট এটা তো আপনি যদি এখন একটা টাইমে হয়তো এটা দিয়ে ফুল মার্ক পাওয়া যাইতো, বাট এটা দিয়ে কিন্তু ফুল মার্ক পাওয়া যায় না। তাহলে সবার যেটা কনসার্ন, মেইন কনসার্ন, সেটা হচ্ছে প্যারাফ্রেসিং। প্যারাফ্রেসিং মানে একটা সেন্টেন্সকে আমি ঘুরে লিখবো কিভাবে আর একটা সেন্টেন্স। অনেকে এটাকে অনেক কঠিন ভাবে মনে করে যে আসলে এটা খুব কঠিন কিছু, বাট অ্যাকচুয়ালি কি কঠিন? কঠিন কিন্তু না। প্যারাফ্রেসিং কিন্তু খুবই ইজি একটা জিনিস। মানে যদি আপনি ওই লেভেলের চিন্তা না করে করেন, যেমন আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, এই যে একটা লাইন, আপনি এই লাইনটা আমি নিলাম, আরবানাইজেশন হ্যাজ বিন এ ডিফাইনিং ট্রেন্ড অফ দ্য মডার্ন ইরা, ঠিক আছে, উইথ মোর দ্যান হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন নাও লিভিং ইন সিটিজ। এটাকে আপনাকে প্যারাফ্রেসিং করতে গেলে অনেকে মনে করে আমি নতুন করে একটা কিছু লিখতে হবে এটাকে, অ্যাকচুয়ালি কিন্তু তা না। আপনি এই সেন্টেন্সটাকেই নেন না, এই সেন্টেন্সটাকে নিয়েই কিন্তু আপনি প্যারাফ্রেসিং করতে পারেন। লাইক এই সেন্টেন্সটাকে আপনি, যেমন আপনি এই কমা আছে, কমার আগ পর্যন্ত এক লাইন, পরে একটা একই লাইন, দুইটা টোটাল দুইটা মিলে একটা লাইনই, বাট কমার পরের লাইনটা আপনি আগে নিয়ে আসেন। লাইক এমন, আমি এটা যদি নিয়ে আসি, পরের লাইনটা আগে নিয়ে আসলাম, উইথ মোর দ্যান হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন নাও লিভিং ইন সিটিজ, দিয়ে আমি কমা দিলাম, এরপরে আমি আরবানাইজেশন হ্যাজ বিন এ ডিফাইনিং ট্রেন্ড অফ দ্য মডার্ন ইরা, এটাকে আমি নিয়ে আসলাম। এরপরে আমি যদি এটা করি, তাহলে কিন্তু আপনি দেখে বুঝতেই পারতেছেন আমার কিন্তু প্যারাফ্রেসিং খুব কঠিন কিছু না আসলে। এখন বললেন যে ভাইয়া তাহলে আপনি তো আগেরটা নিলেন, পরের আগের আগে পরের লাইন আগে নিলেন, আগের লাইন পরে নিলেন, এটা কি কোনো প্যারাফ্রেসিং হইলো? অ্যাকচুয়ালি আমার কথাও তাই, এটাকে তো খুব ভালো প্যারাফ্রেসিং হইলো না। আপনি এরপরে যেটা করবেন, পরেরটা আগে নিলেন, আগেরটা পরে নিলেন, এরপরে কিন্তু কিছু জিনিস খেলে চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। লাইক এখানে ওয়ার্ল্ডের জায়গায় যদি লিখি আর্থ, হাফ অফ দ্য আর্থ পপুলেশন নাও লিভিং ইন সিটিজ, সিটিজকে যদি লিখি টাউনস, লিভিংকে যদি লিখি রিসাইডিং, এটাও লেখা যায়, আমি লিভিংটাই রেখে দিই, আপনারা এটা লিখতে পারেন, যেমন লিভিংকে ডিসাইডিং লিখতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে নাওকে লিখতে পারেন কারেন্টলি, এটা লিখে ফেলি, কারেন্টলি লিভিং ইন টাউনস, আরবানাইজেশন হ্যাজ বিন এ ডিফাইনিং ট্রেন্ড বা ডিফাইনিং, অথবা এখানে হ্যাজ বিন এ ডিফাইনিং ট্রেন্ড অফ দ্য মডার্ন ইরা, এটাকে আমি এটাই রাখতে পারি, ডিফাইনিং এর জায়গায় অথবা অন্য কোনোটা দিতে পারি। হ্যাঁ, হ্যাজ বিন এ মডার্ন ট্রেন্ড, মডার্ন ট্রেন্ড না, অথবা অনগোয়িং ট্রেন্ড হতে পারে, এখানে অনগোয়িং ট্রেন্ড অফ দ্য মডার্ন ইরা। এখানে ইরাটাকে আমি হচ্ছে এজ লিখতে পারি, ঠিক আছে, এজ লিখতে পারি। তারপরে হচ্ছে উইথ মোর দেন হাফ অফ দ্য, উইথ মোর দেন, এখানে উইথ মোর দেন না লিখে উইথ নো লেস দেন লেখা যায়, যারা একটু এই সম্পর্কে সম্যক ধারণা লেখে আর রাখেন, নো লেস দেন, ঠিক আছে। তো তো এভাবেই আসলে কিন্তু আপনি আরো অনেক কিছু এখানে চেঞ্জ করা যায়, তো আমি অল্প কিছু চেঞ্জ করে দেখাইলাম। তাহলে পুরাপুরি কিন্তু একটা প্যারাফ্রেসিং হয়ে গেল, উইথ নো লেস দেন হাফ অফ দ্য আর্থ পপুলেশন কাইন্ডলি লিভিং ইন টাউন্স, আরবানাইজেশন হ্যাজ বিন এ ডিফাইনিং ট্রেন্ড অফ মডার্ন এজ। লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটাই প্যারাফ্রেসিং। হ্যাঁ, এটা প্যারাফ্রেসিং হইলো। আরো একটা লাইন আপনাকে প্যারাফ্রেসিং করে দেখাই, দে অলসো রিকোয়ার কেয়ারফুল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট টু ইনশিওর দ্যাট দে রিমেইন ভাইব্রেন্ট ইনক্লুসিভ, এই লাইনটা আলটিমেটলি, হ্যাঁ। আচ্ছা, এই লাইনটা যদি আমি করি, এর ক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, আপনি হচ্ছে দেয় অলসো
এই লাইনটাকে আবার সেম কথা, এটার ক্ষেত্রে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা আমি এটা আর করে দেখাইলাম না, আপনি এই লাইনটাকে আগে নেন আর আগের লাইনটাকে পরে নেন। নেওয়ার পরে কিন্তু এখানে সিটিস এর জায়গায় টাউন্স লিখতে পারেন, নিউমারাস বেনিফিটস আছে, করেই দেখাই। আমি এখানে হচ্ছে প্রথমে এটা লিখলাম। আচ্ছা, এটা একটু ইয়া হয়ে গেছে, আমি লাইনটাকে আবার নতুন করে লিখি। হুম, এই লাইনটাকে আমি হচ্ছে এখানে আমি লিখলাম, এবং এরপরে আগেরটুকু লিখলাম। they also require careful planning, require জায়গায় they also need লিখতে পারেন। নিড কেয়ারফুল প্ল্যানিং। কেয়ারফুল, যে কেয়ারফুল লিখতে হবে এরকম কোনো কথা নাই, আপনি চাইলে কেয়ারফুলের জায়গায় অন্য কোনো ওয়ার্ড লিখতে পারেন। কেয়ারফুল প্ল্যানিং, তারপর হচ্ছে অ্যান্ড ম্যানেজমেন্ট টু ইনশিওর দ্যাট দে রিমেইন ভাইব্রেন্ট ইনক্লুসিভ সাস্টেনেবল প্লেসেস টু লিভ, হ্যাঁ, টু রিসাইড, এখানে প্রত্যেকটা ওয়ার্ড তো রিমেইনের জায়গায় স্টে লিখতে পারেন, টু স্টে। তারপরে হচ্ছে টু ইনশিওর জায়গায় লিখতে মেক শিওর দ্যাট। হুম, তারপরে হচ্ছে দে অলসো নিড কেয়ারফুল প্ল্যানিং এর তো নিড তো লিখলাম এখানে। এরপরে প্লে টু রিসাইড টু প্লেসেস টু লিভ, এটার ক্ষেত্রে এই যে বললাম যেটা আগে, এটার ক্ষেত্রে আপনি রিসাইড লিখতে পারেন। হোয়াইল সিটিস এর জায়গায় টাউন্স, টাউন্স লিখলেন। অফার নিউমেরাস বেনিফিটস, বেনিফিটস এর জায়গায় লিখতে পারেন কি অ্যাডভান্টেজেস। এভাবে করে আমি হয়তো সবগুলা ওয়ার্ডে আমি এত গভীরে গেলাম না। মাল্টিপল নিউমেরাসের জায়গায় লিখতে পারেন মাল্টিপল, মাল্টিপল অ্যাডভান্টেজেস। এভাবে কিন্তু আপনি একটা মানে জিনিসকে সেন্টেন্সকে খুলে লিখতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সকে আসলে ইজিলি করা যায়, যেমন আপনি এখানে দেখতে পারেন অল দো ইলেকট্রিক কার্স ওয়ার ক্লিন কোয়াইট অ্যান্ড সিম্পল টু অপারেট, এটা এই লাইনটাকে আপনি কিন্তু চাইলে ঘুরাই লিখতে পারেন। তারপর হচ্ছে আপনি দ্য হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলস হোল্ডস প্রমিস অ্যাজ এ সলিউশন টু বোথ দিস নিডস, ঠিক আছে। ঠিক আছে, এখানে আপনি প্রত্যেকটা সেন্টেন্সকে জাস্ট, যেমন আমি যদি করি দ্য হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল হোল্ডস প্রমিস অ্যাজ এ সলিউশন টু বোথ দিস নিডস, এটা কিভাবে করা যাইতে পারে, এটা যদি আমি আসি, যেমন এই যে অ্যাজ এ সলিউশন টু বোথ দিস নিডস দ্য হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল হোল্ডস দিস প্রমিস, ঠিক আছে। এটা কিন্তু আপনি জাস্ট পরেরটা আগে আগেরটা পরে নিয়ে মধ্যে মধ্যে ভেহিকেলকে লিখতে পারেন কার, ঠিক আছে। তারপরে হচ্ছে লিখতে পারেন হচ্ছে নিডের জায়গায় লিখতে পারেন হচ্ছে রিকোয়ারমেন্টস অর নেসেসিটিস। এরকম জাস্ট দুই একটা আপনার হচ্ছে ওয়ার্ড চেঞ্জ করেই কিন্তু পুরো লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্যারাফ্রেসিং হয়ে যায়। তো এটুক জাস্ট হচ্ছে আমি দেখাইলাম প্যারাফ্রেসিং। এরপরে আমি স্ট্রাকচারটা কিভাবে করব, হুম, স্ট্রাকচারটা কিভাবে করলে এটা একটা ভালো একটা পজিশনে যাবে। রাইটিং নিয়ে সব থেকে বেশি সমস্যা হয় রাইটিং নিয়ে, এবং এটার একটা উদাহরণ আপনাকে জাস্ট দেখাইলাম। এরপরেও আছে সামারাইজ স্পোকেন টেক্সট, এটার ক্ষেত্রে সবার একটা সমস্যা হয় যে মার্কস আসে না। কিন্তু এটা কিভাবে করলে মার্কস আসে সেটা যদি আমি বলি, রিলেভেন্স অফ ওয়ার্ডস, এবং সেটা নিয়ে আমি কথা বলবো ক্লাসে। আমার হয়তো এখন স্টাডি সেশনটা খুব বেশি লং না, এই জন্য আমি ভিডিও খুব বেশি লং করতে চাচ্ছি না বলে এটা নিয়ে আমি হয়তো আপাতত দেখাচ্ছি না। এখানে আপনার মনে রাখবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা কানেক্টিভিটি থাকতে হয়, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশন থাকলে আপনার হয়। যেমন সামারাইজ রিটেন টেক্সট আর সামারাইজ স্পোকেন টেক্সট অলমোস্ট সেম, এটা জাস্ট হচ্ছে দেখে লিখতে হয়, আর এটা হচ্ছে শুনে সেই অডিও সম্পর্কে একই রকম লেখা লিখতে হয়, প্রায় 50 থেকে 70 ওয়ার্ডের মতো। আর একটা সব থেকে মেজর ইস্যু আপনাদের থাকে রাইটিং এসে নিয়ে। রাইটিং এসে নিয়ে আপনাদের কি ইস্যু থাকে? রাইটিং এসে নিয়ে ইস্যু হচ্ছে যে আপনাদের কারেন্টলি যে টেমপ্লেট ইস্যুটা হইতেছে। টেমপ্লেট মানে কি, যারা আসলে টেমপ্লেট সম্পর্কে জানেন না, মানে টেমপ্লেট আসলে কি, যারা প্রিলিমিনারি স্টুডেন্টস তারা জানেন না টেমপ্লেট কি। মানে এরকম একটা এসে দিল, এই এসে সম্পর্কে আপনি লিখতে গেলে পুরাপুরি একটা 200 ওয়ার্ডের এসে লিখতে হয়। এখন একটা একটা টপিক আপনাকে দিল, যে কোনো টপিক দিতে পারে, টপিক মোটামুটি 400-500 টপিক আছে, আপনাকে যে কোনো একটা টপিক দিলে আপনি এখানে কিভাবে লিখবেন, এটা কি লেখা সম্ভব? তো আপনাকে কিছু না কিছু উপায় একটা সময় অবলম্বন করে আসলে লিখতো। লাইক আপনি একটা গরুর রচনা মুখস্থ করলেন, গরুর রচনা দিয়ে আপনাকে যে কোনো ধরনের রচনা আপনি একটা সময় লিখতেন। ছোটবেলায় আপনারা গল্প শুনছেন যে কেউ একজন গরুর রচনা পারে খালি, মেইন এক্সামে আসছে হচ্ছে বর্ষাকাল,
তো সে কি করলো, সে গরুর রচনাটা পড়ে গেছে। সে শুরু করলো এভাবে যে বর্ষাকালে নদী নদী পুকুর সব জলে ভরে যায়, এবং নদী পুকুরের পাশে থাকে মাঠ, মাঠে থাকে গরু, গরু ঘাস খায়, গরুর চারটা পা একটা লেজ, এভাবে করে গরুর রচনা এসে চলে গেছে। তো এই টাইপের টেমপ্লেট ইউজ করে একটা টাইমে, কিন্তু বেশি দিনের কথাও না, 5-6 মাস আগের কথা, যে মানে আপনারা হচ্ছে এই এসে কিন্তু তারা অ্যান্সার করতো, অ্যান্ড এটা কিন্তু মার্কস আসতো। ঠিক আছে, মানে অবাক করার বিষয়, সেটা দিয়ে মার্কস আসতো। সেটা কিরকম, যে এরকম একটা আপনার এসে যেখানে 180 থেকে 185টা ওয়ার্ড থাকতো হচ্ছে মানে আপনার টেমপ্লেটেড। ঠিক আছে, মানে মুখস্থ লেখা, ওইটা কোনো চেঞ্জ নাই, নিজের কোনো লেখাই থাকতো না। বাকি যে 15 ওয়ার্ড আছে, সেই 15 ওয়ার্ড কিন্তু এর ভিতর থেকে এই প্রফেশনাল অ্যাথলিট, তারপরে হচ্ছে এই যে আদার প্রফেশনস, এই ওয়ার্ডগুলোর মধ্যে মধ্যে ঢুকায় অল্প কিছু ওয়ার্ড ঢুকায়া ওই লেখাটা হয়ে যেত। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ফেয়ার কিছু হইলো না, মানে আসলে মিনিংফুলও হইলো না। অ্যান্ড এটাকে কিন্তু পিটি যে অফিসিয়ালস আছে ওরা কিন্তু অ্যাড্রেস করে ফেলে এখন। ওরা দেখে যে আসলে আমি যেরকম চাইছি সেরকম অ্যান্সার দিচ্ছি কিনা এসিতে। তাহলে যখন আপনি ওদের প্রয়োজন মতো অ্যান্সার দিচ্ছেন না, তখনই আপনাকে টেমপ্লেট ধরে মার্কস কেটে দিচ্ছে। এখন ওরা কিভাবে বুঝতেছে আপনি দিচ্ছেন না? যারা অলরেডি পিটি সম্পর্কে ধারণা রাখেন তাদের এটা জানা দরকার, বা জানেন হয়তো, যে ওরা এটা বুঝে আমি কোয়েশ্চেন কিভাবে করছি, সে অ্যান্সার কিভাবে দিছে। ধরেন আপনাকে প্রশ্ন করলো এরকম যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাইমেট চেঞ্জ, আপনাকে এই সম্পর্কে বললো, যে আপনার পজিটিভ এবং নেগেটিভ দিক বলতে, অথবা এটার সুবিধা অসুবিধা বলতে। ক্লাইমেট চেঞ্জের সুবিধাও আছে, অসুবিধা অবশ্যই আছে, দুইটাই আছে। তো আপনি লিখলেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, পড়ে গেছেন সারা জীবন প্রবলেম সলিউশন, যে এটা এক ধরনের প্রবলেম, এটা সলিউশন কি এটা পড়ে গেছেন। তো আপনি প্রবলেম সলিউশন দিয়ে আসলেন, আপনি কিন্তু লিখতেছেন ক্লাইমেট চেঞ্জ সম্পর্কেই, বাট লিখলেন হচ্ছে প্রবলেম সলিউশন আকারে। তাহলে আপনার কিন্তু স্ট্রাকচারটা ঠিক থাকলো না, মানে আপনার গঠন মানে আপনার যে রচনার যে গঠনটা আছে সেটা ঠিক নাই। এবং যখন সে বুঝবে, এআই, যে আপনি লিখছেন যেটা, এটা অ্যাকচুয়ালি মানে আমি এইভাবে চাই নাই, আমি চাইছি যেভাবে, সে ওইভাবে অ্যান্সারই করতে পারে না। আপনি যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটাও একটু দুর্বলভাবে হইলেও, মানে আপনার লেখাটা খুব উন্নত মানের না, গ্রামার নিয়ে খুব ভয় পাইতেছেন, এবং হ্যাঁ অবশ্যই অনেকের গ্রামার ইস্যু, ভোকাবুলারি ইস্যু, মানে স্পেলিং ইস্যু, লেখায় বানান ভুল করে, হ্যাঁ এই ধরনের ইস্যুস আছে। এই ধরনের ইস্যুর কিন্তু মানে ভিজিবল সলিউশন আছে। আপনারা জানেন কি না জানি না, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা দেখবেন একটা ফিক্সড মার্ক থাকে এসেতে, আপনি বা রাইটিং এর ক্ষেত্রে। ধরেন যদি 26-এ ধরেন একটা মার্কস আছে, একটা কোয়েশ্চেনে 26 মার্ক, আপনার 2 মার্ক থাকবে হচ্ছে স্পেলিং এ। আপনি ধরেন 4টা ভুলের কারণে 2 মার্ক কাটা যায়। এরপরে যদি আপনি 10-20টা ভুল করেন স্পেলিং মিস্টেক, সেক্ষেত্রে কিন্তু ওই সেম 2 মার্ক কাটা যাবে। তো একটা ফ্রিডম আছে এখানে। অনেকে ভয় পায় যে স্পেলিং নিয়ে ইস্যু, এই ইস্যুটা আমি দূর করে দিলাম। গ্রামারের ইস্যু একটা আছে, যে গ্রামারও অনেক মানে ভুল হইতে পারে, সেটার জন্য মার্কটা কিভাবে কাটে, সেটা নিয়ে আমি এখন কথা বলতেছি না, বেশি কথা বললে অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট মানে অনেক কিছুই আছে এরকম প্রবলেম যেগুলো নিয়ে আমি হয়তো ডিসকাস করব, এখন হয়তো সময়ের কারণে করতে পারতেছি না। তো এরকম যেটা বলতেছিলাম, যে একটা টপিক আসলো, সেই টপিকে আপনি স্ট্রাকচারে না থেকে অন্য স্ট্রাকচারে গিয়ে যদি অ্যান্সার করেন, তাহলে কিন্তু আসবে না মার্কসটা। তো আপনাকে অবশ্যই স্ট্রাকচার ফলো করে অ্যান্সার করতে হবে, লাইক আমরা যে স্ট্রাকচারগুলো ফলো করি। পিটিতে 3 ধরনের স্ট্রাকচার আপাতত আছে, এবং আরো হয়তো যদি নতুন কোনো ধরনের স্ট্রাকচার আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। 3 ধরনের স্ট্রাকচার আছে। ওপিনিয়ন বেসড, আপনি মতামত মূলক, যে আপনি কি ধরনের মতামত, আপনার ধরেন কোয়েশ্চেনটা আসছে এরকম যে আপনার মতামত কি কোন একটা টপিক সম্পর্কে, যে ক্লাইমেট চেঞ্জ পৃথিবীর জন্য অনেক ক্ষতিকর, আপনি কি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, আপনার মতামতটা কি, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আবার আসতে পারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যে এটার পজিটিভ নেগেটিভ প্রোস কনস, এসব এই উইকনেস সরি ড্রস, বেনিফিটস ড্রব্যাকস, প্রোজ অ্যান্ড কনস, তারপর হচ্ছে মেরিটস ডিমেরিটস, এগুলো বলেন। তো ওই সম্পর্কে বললে কিন্তু আপনাকে অবশ্যই ওইভাবে বলতে হবে। আবার আরেকটা আছে হচ্ছে প্রবলেম সলিউশন, একটা প্রবলেম বলে দেওয়া এবং সেই অনুযায়ী সলিউশন আকারে অ্যান্সার করা। তিনটারই কিন্তু স্ট্রাকচার দেওয়া আছে। এখানেও হয়তো আপনার কিছু জিনিস মুখস্থ করা লাগে, যেমন এখানে কিছু ধরেন আপনার 100 ওয়ার্ডের মতো আপনার হয়তো এখানে মুখস্থ আছে, বাট 100 না হলে 120-30 হবে এখানে, এইরকম ওয়ার্ড কিছু মুখস্থ করা লাগে। বাট আপনি কিন্তু দেখতে পাইতেছেন আপনার নিজেরও কিছু দেওয়ার এখানে আছে। হ্যাঁ, প্রবলেম 1, বা তারপর এক্সাম্পল, কিছু আরেকটা প্রবলেম, প্রবলেম 2, ইম্প্যাক্ট, সলিউশন, নিজেরও কিন্তু দেওয়ার মতো কিছু জিনিস আছে এখানে, 5-6টা লাইন। এখন কথা হচ্ছে যে নিজের দেওয়াটা নিয়ে অনেকে ভয় পায়, অনেকের এটা অনেক বড় ইস্যু যে আমি তো ভাইয়া মানে আইডিয়াই নাই আমার কোনো ইস্যু সম্পর্কে, আমি নিজে থেকে লিখতেই পারি না।
তাহলে আমি কিভাবে লিখবো? অনেকের সব থেকে বড় ইস্যু এটা। তো এর জন্যই সব থেকে সহজ সমাধান আমি বের করছি, সেটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইজি একটা সমাধান। তো স্ট্রাকচার নিয়ে আমি আপাতত কথা বলি, হালকা পাতলা বলে এটাতে যাচ্ছি যে এই যে স্ট্রাকচার আপনার মোটামুটি 120 30 40 ওয়ার্ড যদি কভার করেন, বাকি অল্প কিছু জিনিস লিখতে হয়। তো এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, অলরেডি মানে অনেকটাই আপনার লেখা। আর স্ট্রাকচার যদি ঠিকমতো ধরতে পারেন তাহলে আপনার এসেতে অবশ্যই মার্ক কাটার কোনো চান্সেস নাই। যদি বানান মানে বেশি বেশি ভুল না করেন, বানান গ্রামার ওগুলো ভুল করলেন, ওই ধরনের ভুলগুলো যদি না হয়, বা মেজর কোনো ভুল না করেন, 200 ওয়ার্ড মিনিমাম লিখতে হয়, তার নিচে যদি কম লিখে ফেলেন, এই ধরনের ভুল না হইলে আপনার কিন্তু অবশ্যই মার্কস আসবে। স্ট্রাকচার যদি ঠিক থাকে। টেমপ্লেট, এটা কিন্তু এখন আর টেমপ্লেটেড না, স্ট্রাকচার। স্ট্রাকচার আকারে যাওয়ার পরে যেটা বলতেছিলাম, যে আপনি নিজের আইডিয়াটা জেনারেট করবেন কিভাবে। এখন ধরেন আপনার বিভিন্ন ধরনের টপিকে কিন্তু কোয়েশ্চেন আসে, লাইক এনভায়রনমেন্ট ধরেন রিলেটেড, লাইক অনেক ধরনের কোয়েশ্চেনই এসেতে আসে, যারা দেখছেন প্রায় 500-র মতো কোয়েশ্চেন এখানে আছে। যদি হ্যাঁ, এটা এপিউনি আলফা, আমরা দুইটা থেকেই প্র্যাকটিস করি, যার যেটাতে সুবিধা হয়। এখানে প্রায় 446টার মতো কোয়েশ্চেন আছে। এখন এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আসলে এতগুলা কোয়েশ্চেন আমরা কিভাবে পড়বো, তার একটা শর্টকাট সিস্টেম হইলো, আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য আমি এটা বের করছি। এর বাইরে আরো অনেক আছে। মানে সেটা হচ্ছে, ধরেন আমি ইনভায়রনমেন্ট নিয়ে আমি একটা হালকা পাতলা লিখছি এখানে, যে আমার এরকম হয়তো আরো 8-10টার মতো আছে। যে আপনি খেয়াল করে দেখবেন পিটির যে টপিকগুলো আছে, এবং এর বাইরেও আমাদের যে পিয়ারসন সার্টিফাইড সার্টিফাইড যে ইয়াগুলো আছে, মানে পিয়ারসন সার্টিফাইড যারা ট্রেনার আছে, তাদের প্রত্যেকের একটা আলোচনা মাফিক, যারা আমরা হচ্ছে একটা কমিটি, সেখান থেকে একটা জিনিস আমরা বের করলাম, সেটা হচ্ছে যে এসে যেটা আসতেছে অ্যাকচুয়ালি কিন্তু সেই এসেগুলো আপনি আলটিমেটলি কিন্তু দেখবেন কমন টাইপের কিছু কথা, যেমন এনভায়রনমেন্ট রিলেটেড হইতে পারে, হইতে পারে টেকনোলজি রিলেটেড, হইতে পারে সেটা সায়েন্স রিলেটেড, হইতে পারে সেটা সোশ্যাল মিডিয়া রিলেটেড, হইতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে রিসেন্টলি কি ঘটনা ঘটতেছে। সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটা তো এটার মধ্যে পড়ে না, টেকনোলজির মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম, তারপরে রিসেন্ট ইউটিউব, এই ধরনের কথাবার্তা নিয়ে, এগুলো নিয়ে জিজ্ঞেস করতে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে আপনার রিসেন্টলি যে কোনো একটা ঘটনা ঘটলো 1-1.5 বছরের মধ্যে, খুব মানে ফেমাস কোনো ঘটনা, এ ধরনের কোয়েশ্চেন আসলে আপনি কিভাবে অ্যান্সার করবেন। টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন অনেক আসে। সব থেকে কমন একটা জিনিস হচ্ছে ইনভায়রনমেন্ট রিলেটেড। ইনভায়রনমেন্ট রিলেটেড টপিকসের মধ্যে অনেকগুলা টপিক আছে, লাইক এয়ার পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ওয়াটার পলিউশন, ডিফরেস্টেশন, ইনভায়রনমেন্টাল কনজারভেশন, ইনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, বায়োপ্লাস্টিক্স, মেরিন এনভায়রনমেন্ট। এটা আমি কয়েকটা উদাহরণ দিছি এখানে। আরো এরকম ধরেন আরো মিনিমাম 20টা উদাহরণ হবে এরকম এনভায়রনমেন্ট রিলেটেড। তো আপনার যদি এরকম কোয়েশ্চেন আসে, যে কোনো কোয়েশ্চেন আসলো, আপনি যদি জাস্ট এখানে আপনি সবার জন্য এই সবগুলা এসের জন্য আমি কিছু কমন লাইন বের করে বের করছি, যেটা প্রত্যেকটা এসেতে এসের জন্য অ্যাপ্লিকেবল। লাইক এখানে যেমন একটা লাইন দেখেন, এনভায়রনমেন্টাল ইস্যুস হ্যাভ বিকাম এ মেজর প্রবলেম, মেজর গ্লোবাল কনসার্ন ডিউ টু র্যাপিড পপুলেশন গ্রোথ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটা কিন্তু প্রত্যেকটা আপনার এখানে যে এসে আছে সবগুলার জন্যই এটা আসলে অ্যাপ্লিকেবল। এরকম এখানে 10টা লাইন, আমি 10টা লাইন এখানে রাখছি, বেশি রাখি নাই। ইজি ইজি লাইন: হিউম্যান অ্যাক্টিভিটিস আর দ্য প্রাইমারি কজ অফ ড্যামেজ টু ন্যাচারাল ইকোসিস্টেমস অ্যান্ড এনভায়রনমেন্টাল ব্যালেন্স। আপনি নিজেই দেখেন এখানে একটাও কেমন এসে আছে যেটার ক্ষেত্রে এই লাইনটা যায় না। এরকম প্রত্যেকটা লাইন, আমি যেখানে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ ইন্টেন্সিফাইড এনভায়রনমেন্টাল প্রবলেমস ওয়ার্ল্ড ওয়াইড, প্রত্যেকটা লাইন কিন্তু এখানে যাচ্ছে। তো এরকম আমি আপনাদের জন্য আরো এটাকে আপডেট করব। আমি হয়তো এখানে পুরাটা আমি এখনো ইয়া করতে পারি নাই, আরো এখানে সবগুলা মানে টপিক যদি আমি দিতাম, সবগুলা টপিক দিলে বুঝতে পারতেন। এরকম আরো প্রায় 10-20টা আপনার টপিক আছে, যেটা আপনার হচ্ছে সবগুলা সবগুলা এসের ক্ষেত্রে কিন্তু সেম এই সেন্টেন্স গুলা যায়। এর মানে আপনি এই জাস্ট 10টা লাইন আপনি পড়ে আপনার কমন আসতেছে কয়টা? মিনিমাম 20 থেকে 30টা। 20 থেকে 30টা এসে আপনার কমন আসতেছে 10টা লাইন পড়ে। এই 10টা লাইনের আইডিয়া যখন আপনার থাকবে, আপনি জাস্ট আইডিয়াগুলাকে ধরেন প্রবলেম সলিউশন বা এরকম এর মধ্যে হালকা হালকা করে লিখবেন ভিতরে ভিতরে আপনার, কারণ আপনার তো আইডিয়া আছে। আপনি দেখবেন যে হ্যাঁ, এনভায়রনমেন্টের টাইপের কথা আসছে, এনভায়রনমেন্ট টাইপের কোয়েশ্চেন মানেই আমি এই একটা একটা লাইন খালি নিয়ে বসাবো ভিতরে, তাইলে তো হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান ডু ইট। এরকম আপনি মানে কমন এসে টপিকস আপনি কিন্তু পাবেন আরো হচ্ছে এরকম 8-10টা। তাহলে এই একটাই যদি আপনার 10-20টা এসে, 20-30টা এসে কভার করে, তাহলে 8-9টা যদি আমি দেই,
আট নয়টাতে কয়টা হবে? এই একটা একটা এটা এই কয়টা আমি মুখস্থ করতে বলি না অ্যাকচুয়ালি, এগুলা জাস্ট পড়তে বলি। এটা মুখস্থ করার জিনিস না, এটা জাস্ট হালকা পাতলা দেখা। তো আপনি যখন এই 9-10টা আপনার খালি এই শীট দেখবেন, দেখে আপনি দেখবেন যে এখানে হ্যাঁ 10টা করে লাইন খালি মুখস্থ করা লাগতেছে না ওইভাবে। আর যারা একটু মানে নিজে থেকে সেন্টেন্স লেখাটা সমস্যা, তাদের বলি মুখস্থ করতে। তখন কিন্তু আপনার দেখা যাবে ওই মাত্র মানে 9-10টা আপনার এরকম পিডিএফ ফাইল পড়ে 10টা লাইন পড়ে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি কিন্তু 200 থেকে 300 এসে কভার করবেন। হুম। তার থেকে বড় কথা, আপনি কিন্তু তখন আর ওই এসের আইডিয়া জেনারেশন নিয়ে সমস্যা হবে না, কন্টেন্টে আপনি মার্কস আসবে। এবং যেটা সব থেকে বড় সমস্যা এখন চলতেছে, কন্টেন্টে মার্কিং হয় না বা সবাই ঠিক মতো অ্যান্সার করতে পারে না, ওই এআই ধরে টেমপ্লেট ধরে অ্যান্সার মার্ক কেটে দেয়। তখন কিন্তু আপনার নিজের লেখার উপরে কিন্তু ওরা আর আপনার এআই এর সমস্যা করবে না। একটু গ্রামার দুর্বল হইতে পারে, স্মেলিং একটু মিস্টেক হইতে পারে, বাট ইটস ইওর ওন রাইটিং, আপনার নিজের লেখা, এটার দামই আলাদা। তখন আপনাকে অবশ্যই মার্ক দিতে সে বাধ্য। তো এভাবেই কিন্তু আসলে ডেভেলপ করা সম্ভব। এর বাইরে যদি বলি আর একটা জিনিস আমি আসতেছি, যেমন রিডিং সেকশনে আপনার যে টপিকগুলো, যারা রিডিং সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, রিডিং এ আসছে খালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইম্পর্টেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে 90-র মধ্যে 60 মার্ক, মানে শূন্যস্থান পূরণ। লাইক আপনাকে এরকম একটা শূন্যস্থান, কিছু শূন্যস্থান দিবে, এটা পূরণ করলে 90 মধ্যে 60 মার্ক। তো এখন কথা হচ্ছে এগুলো কিভাবে করব। এটা করার জন্য অনেক মানে কিছু আমার অনেক মানে খুবই মানে মজাদার কিছু টেকনিক্স আছে, যে টেকনিক্সগুলো দিয়ে শুধু কলোকেশনস না, অনেকে ভাবেন খালি কলোকেশনস এর যে ফাইলটা এটা ওপেন করতেছি না, অনেকে কলোকেশনস এর ফাইলটা পড়লেই নাকি অনেকে ভাবে যে হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার কিছু অনেক ভালো টেকনিক্স আছে। সেম কথা, সেম থিং গোজ ফর রিঅর্ডার প্যারাগ্রাফ। অনেকে জানেন না রিঅর্ডার প্যারাগ্রাফ কি। রিঅর্ডার প্যারাগ্রাফ মানে হচ্ছে আপনার একটা যে ধরেন একটা স্টোরি আছে, স্টোরিটাকে আমার সাজিয়ে লেখা। তো এই স্টোরিটাকে সাজিয়ে কিভাবে লিখবো, এটা অনেকে অনেকভাবে করার চেষ্টা করে, বাট এটার কিন্তু অনেক সুন্দর গুছানো একটা মানে ইয়া আছে কিভাবে করা লাগে। তো এটাও সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারতেছি না। এবং অবশ্যই মানে এটা জানবেন যে এটা খুবই ভালো একটা টেকনিক। মানে অনেকগুলো টেকনিক আছে যেগুলো টেকনিকগুলো ইউজ করলে রিঅর্ডার প্যারাগ্রাফ গুলো আসলে মিলানো সম্ভব। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিওয়ার্ডার প্যারাগ্রাফ আপনারা সবাই জানেন, এটা প্র্যাকটিস যত বেশি করবেন, কমন মানে কমন ফালানোর একটা প্রবণতা সবার থাকে, যে কমন পড়ে গেলে, যেমন এখানে প্রেডিকশন ফাইলে দেখেন 113টা কোয়েশ্চেন আসে। হ্যাঁ, আলফাতেও আছে, এপিইউনিতেও আছে। এখানে 100 এই প্রেডিকশন ফাইল নামে একটা কথা আছে। প্রেডিকশন ফাইল মানে হচ্ছে যেই কোয়েশ্চেনগুলো অনেকবার আসছে তার জন্য আলাদা একটা ফাইল বানানো হয়। যেমন এখানে আর্ট ইভলিউশন, এই শূন্যস্থানটা আসছে 72 বার, তারপরে এটা আসছে 287 বার, 27 বার। তো কিছু কিছু কোশ্চেন এরকমও থাকে যেটা 1400-1500 বার আসছে। এই যেমন এখানে 1400 বার আসছে। হ্যাঁ, 1200 বার আসছে, 1100 বার আসছে। তো যে কোয়েশ্চেনটা 1100 বার আসছে, 1200 বার, 1400 বার আসছে, সেটা নেক্সট টাইম আসার পসিবিলিটিস কতটুকু বলে আপনার মনে হয়? অবশ্যই সেটা মানে আপনি চিন্তা করেন যে 1400 বার এক্সামে আসছে, পিটি এক্সামে। এটা এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি 1400 বার এক্সামে আসছে অ্যাপিয়ার যেটা লেখা আর কি। এর পরে পরের পরের বার আসার পসিবিলিটি কতটুকু? অবশ্যই এটা আসার সম্ভাবনা অনেক বেশি। মানে আপনার কিন্তু পিটিতে কমন বানানোর একটা উপায় আছে। যারা জানেন না তাদের জন্য বললাম, আর যারা জানেন তাদের জন্য বলবো যে শুধু এটাই একমাত্র ওয়ে না, এবং কলোকেশনস একমাত্র ওয়ে না। একটা শূন্যস্থান যদি আসে সেটা পূরণ করার কিছু উপায় আছে। মানে সেই টেকনিকগুলা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কারণ ওইটা নিয়ে যদি এখনই বলে দিই, হয়তো আমার ক্লাসের যে ইন্টারেস্টটা ওইটা কিন্তু দূর হয়ে যাবে, এই জন্য আমি বলতেছি না। তো এরকম যেটা বললাম যে আসলে কমন পাওয়ার একটা সুযোগ থাকে, তো কমন পাওয়ার ক্ষেত্রে যেমন রাইটিং এসে, হ্যাঁ রাইটিং এসেতেও কিন্তু প্রেডিকশন ফাইল আছে। 446টা কোয়েশ্চেন ঠিক আছে, এটা তো আমি একটা এক্সক্লুসিভ টেকনিক শিখাইয়া দিচ্ছি। এর বাইরেও কিন্তু প্রেডিকশন ফাইল এখানে আছে মাত্র 38টা কোয়েশ্চেন। এপিএমইতে আছে বোধহয় 40-50টার মতো কোয়েশ্চেন আছে। এই 38টা কোয়েশ্চেনে দেখেন এই কতবার করে আসছে। এটা আসছে 730 বার, এটা আসছে 675 বার, এটা আসছে 498 বার। কেউ যদি এই কটা প্র্যাকটিস করে যাইতে পারে, আমি আমি আজ পর্যন্ত এরকম দেখি নাই, খুবই রেয়ার দেখছি যে এই প্রেডিকশন ফাইলের বাইরে কারো এসেতে কোয়েশ্চেন আসছে। তো এখানে যারা এই প্রেডিকশন ফাইলটা পড়ে যাইতে পারবে, তাদের কিন্তু এসেতে কিন্তু ভালো একটা মার্কস আসবে। এবং কারণ সে কমন পাইতেছে। তো এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার প্র্যাকটিস করার সুযোগ। এবং আমি অনেক কথা বলছি যে টাইপিং অনেকের ইস্যু থাকে, অনেকে মানে রাইটিং এর ক্ষেত্রে ওই কিবোর্ডে অভ্যস্ত না, লিখে অভ্যস্ত না। তো তাদের কিন্তু কিবোর্ডে লিখে অভ্যস্ত হইতে হবে, এবং সেটা কিভাবে সম্ভব? তাদের জন্য দরকার হচ্ছে পোর্টাল। আমাদের এখানে কিন্তু পোর্টালটা মানে সবার জন্য অ্যাকচুয়ালি 3 মাসের জন্য আনলিমিটেড করে দেওয়া। হ্যাঁ, আপনারা 3 মাস ইচ্ছা মতো এটা ইউজ করতে পারবেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শেয়ার থাকে, শেয়ার স্ক্রিন থাকে, সেক্ষেত্রেও আপনার কিন্তু সব সময় কিন্তু যে আপনার যেমন এখানে আপনার এসে করতে লাগে এআই লাগে,
মানে এই যেমন এখানে লেখা আছে, এখানে এসএ ক্ষেত্রে এআই এর স্কোর লাগে। রিডিং কিন্তু আপনি নিজেই নিজের একটা অ্যাকাউন্ট দিয়ে, ইমেলের অ্যাকাউন্ট দিয়ে রিডিং এর যে কোনো টপিক আপনি নিজেই আনলিমিটেড করতে পারেন। শুধু স্কোর চেক করার ক্ষেত্রে আপনার এআইটা লাগে, মানে ওই প্রিমিয়াম ভার্সন লাগে। তো আমাদের যে প্রিমিয়াম যদি শেয়ার স্ক্রিন থাকে, এরকম যদি হয় যে একজন হচ্ছে ঢুকতে পারতেছে না, তখন যে তার মানে ধরেন এরকম খুব রেয়ারলি হয় যে 3 মাস সময়, 1 মাসের সময় টাইম লাইন এরকম হইলে তখন দেখা যায় একটা মানে আপনাদের এটা নিয়ে একটা ইয়া হয়ে যায়, হযবরল হয়ে যায়। কিন্তু আমাদের টাইম লাইনটা কিন্তু 3 মাসের, 3 মাসের জন্য আপনারা ফ্রি পাচ্ছেন অ্যান্ড আনলিমিটেড। তো আপনারা কিন্তু মানে ধরেন একটু একটু মানে এটা করার জন্য, যেমন রাইটিং এসে করতে গেলেন, দেখলেন যে একজন করতেছে, তখন আপনি রিডিং এর পার্ট, যেমন যেসব পার্টে আপনার এআই দরকারই পড়ে না, অনেকগুলো পার্ট কিন্তু এখানে আছে দরকারই পড়ে না, সেগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। এবং আপনি এগুলাও প্র্যাকটিস করতে পারেন। এগুলা কিন্তু জাস্ট এআই এর স্কোরটা দেখার জন্য আপনার ইয়া লাগবে, প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। And আপনাদের জন্য যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট আনলিমিটেড করার সুযোগ আছে, আপনাদের স্কোর অ্যানালাইসিস করতে আমাদের সুবিধা হবে। আপনারা যখন মক টেস্ট দিবেন, আনলিমিটেড মক টেস্ট দিতে পারবেন, আপনার মক টেস্ট নিয়ে কোনো বাধা থাকবে না। এবং প্রত্যেকটা মক টেস্টের আমি কিন্তু গাইডলাইন এবং স্কোর অ্যানালাইসিস থেকে শুরু করে ফুল যতটুকু যতটুকু সাপোর্ট দেওয়া দরকার, এবং সেটা রিয়েল টাইম কোয়েশ্চেনিং এভরি উইকে, প্রতি উইকে একদিন এরকম হবে যে আপনাদের প্রত্যেকটা যে কোয়েশ্চেন আছে, সব কোয়েশ্চেন আপনারা জমাইতে পারবেন পুরো সপ্তাহ জুড়ে। এবং আমাকে প্রতি ক্লাসে তো থাকবেই, এর বাইরে প্রতি উইকে একটা টাইম থাকবে, যে টাইমে আপনাদের সবগুলো কোয়েশ্চেনের সমাধান আমার দেওয়া একটা লাইভ সেশনে আপনাকে সেই সমাধানটা দেওয়া হবে। এছাড়াও মক টেস্টের একটা মক অ্যানালাইসিস বলে একটা কথা আছে, যে আপনি মক টেস্ট তো আপনি রেগুলার দিবেন, সেই মক সম্পর্কে আপনার কি কি রকম আপনার অগ্রগতি, সেটাও কিন্তু স্কোর অ্যানালাইসিস করা হবে এবং ফুল টাইম সাপোর্ট আপনাকে দেওয়া হবে। এর বাইরে যদি বলা যায় আরো অনেক কিছু, অনেক কথা বলার অনেক কথাই আছে, অ্যাকচুয়ালি সব বলে শেষ করা যাবে না। তো আমরা চাইবো আপনারা যারা যারা হচ্ছে মানে একটা ভালো একটা স্কোর ইনশিওর করতে চান, তারা অবশ্যই মানে 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 পড়াশোনার কোনো ইয়া নাই, হ্যাঁ, পড়তে হবে ভালো মতো। এবং পড়ার ক্ষেত্রে যে বিষয়টা, পড়লেই কিন্তু হয় না, খালি টেকনিক্যালি পড়তে হয় এবং নিজের উইকনেসটা বুঝে পড়তে হয়। তো এটার জন্যই মূলত আমরা আছি, যে আপনাদের টেকনিক অ্যান্ড উইকনেস অ্যান্ড সাইকোলজি সব থেকে ইম্পর্টেন্ট এখানে। পিটি যেহেতু আলাদা একটা এক্সাম, আপনারা কখনো ফেস করে নাই পুরোপুরি কম্পিউটার, অনেকে কম্পিউটার সম্পর্কে ধারণাও কম, পুরোপুরি ডিফারেন্ট একটা এক্সাম। এর জন্য যাবতীয় যা যা লাগে, 3টা জিনিস আমি সব থেকে বেশি মানে মনে করি দরকার, সেটা আপনার সাইকোলজি, টেকনিক্স অ্যান্ড ফাইন্ডিং ইউর উইকনেস। এই 3টা জিনিস নিয়ে খুব বেশি আপনাদের কিন্তু কনসার্ন আমরা করা হবে। এবং প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং তো অবশ্যই সাথে দেওয়া হবে, এবং যে কোনো ধরনের সাপোর্ট অল টাইম আমরা আপনাদের সাথে থাকবো। তো ঠিক আছে, নেক্সট টাইম কথা হবে আপনাদের সাথে আমাদের ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।